ভয় পেত সবাই আমার চেহারা দেখে, যেন একটা সাদা কাফনে না দেখে কালো কাফনে ঢাকা একটা লাশ। জীবন কখনো জীবন্ত লাশ। 20 টাকা দিয়ে 20টা লজেস কিনে বাসর রাতে বোর কাছে যাই, শুধু এই দেখো 20টা চকলেট নিয়ে আসি তোমার জন্য। জীবন শূন্যের মাঝে সম্ভাবনার। ও সব রেডি করছে আমাকে জবে করবে, এই অস্ত্র দিয়ে আমাকে জবে করবে। ওই মানুষটার সিচুয়েশনটা কিরকম হতে পারে? জীবন তীব্রভাবে বেঁচে থাকার আকুতি। এত টাকা আর্ন করতে চাই, অ্যাটলিস্ট মা বাবা যেন কিনতে পাওয়া যায়। জীবন আজন্ম হেরে না যাওয়া চ্যালেঞ্জ। চোখের পানি ঝরঝরা পড়ছে যে আমি তো একটা বাচ্চা, আমার পেটেতে কিভাবে একটা বাচ্চা বের হয়। জীবন নাটকের চেয়েও বেশি নাটকী। দিয়েছেন। আজকে এমন একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন যার জীবনের গল্প আমরা আজকে আমাদের এই বন্ধুটির সাথে একটু প্রথমে পরিচয় হয়নি। আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম সাবিনা। সাবিনা, আমাদের দেশে খুব বিখ্যাত একজন শিল্পী আছে, কণ্ঠশিল্পী। হ্যাঁ, কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। যাই হোক, সাবিনা আজকে আমাদের সঙ্গে রয়েছে। হাস্যোজ্জ্বল একজন মানুষ, তার জীবনের গল্প শেষ পর্যন্ত আমাদেরকে হাসায় না কাদায় সেটা আমরা জানবো। হ্যালো 920 শোনা হয়? জি শুনি। আচ্ছা, যেহেতু শোনেন নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে কিছু বেসিক নিয়ম আছে। প্রথমত হচ্ছে আপনার আনুমানিক বয়স এবং আপনি কোথায় থাকেন, যদি আমাদেরকে একটু বলতেন। আমার বয়স 24 আপ। 24 আপ, ওকে। হ্যাঁ, বর্তমানে বনানীতে আছি। বনানীতে আছেন, আচ্ছা। জি, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকাতেই, আমার থানার নাম খিলগাঁও। ঢাকাতে আপনি বড় হয়েছেন? জি। ঢাকার স্থানীয় হচ্ছে সাবিনা। সাবিনার বয়স আপনারা ধরে নিতে পারেন 24-25, এবং সাবিনা দেখতে কেমন বা কি অবস্থা সেটা আপনারা ফেসবুকে গেলে জানতে পারবেন। তো সাবিনার জীবনের গল্প আমরা শুরু করছি। সাবিনা, আমরা কোথা থেকে শুরু করব? আমি যখন ছোট ছিলাম তখন খুব দুষ্ট বাকিটা ছিলাম, অনেক দুষ্ট ছিলাম। প্রাইমারিতে তেমন ভালো পড়াশোনা করতে পারতাম না দুষ্টমির কারণে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 বোন 1 ভাই। আচ্ছা, আপনি কি সবার বড়? না, আমি বোনদের মধ্যে তৃতীয়। বোনদের মধ্যে তৃতীয়, আচ্ছা। ছোট ভাই বোন আছে। আচ্ছা আচ্ছা, দুষ্টু প্রকৃতি ছিলেন, মানে কি ধরনের দুষ্টুমি করতেন? স্কুলে যখন যাইতাম, যখন ক্লাস হতো তখন আমি আমার 2-3টা ফ্রেন্ড সহ ক্লাস না করে আমরা চলে যেতাম ক্লাসের বাইরে খেলা করতাম। আমরা যখন ছুটি হতো তখন স্কুল থেকে চলে আসতাম। আচ্ছা, এসে বলতেন যে খুব পড়াশোনা করে এসেছি। হ্যাঁ, স্কুল থেকে আসছি, আমার ভাত দেন, খিদা লাগছে। তো পরীক্ষা আসলে দেখা যেত পরীক্ষার রেজাল্ট তেমন ভালো হতো না। হাঁসের ডিম্ব। হ্যাঁ, এরকমই হতো। আমার আব্বা খুব টেনশন ফিল করে যে আমার ছেলে মেয়ে পড়াশোনা হচ্ছে না, আমি নিজে পড়াশোনা করতে পারি না, আমার ছেলে মেয়েরা কি আমার মতো হবে? কি করতেন বাবা? বাবা ব্যবসা করে। আচ্ছা। তো বাবা খুব টেনশন ফিল করতো। একটা টিচার দিয়ে পড়াতো, কিন্তু টিচারের কাছে ওইরকম পড়তাম না। টিচার যখন আসতো ওই সময়টায় আমি পাশের বাড়িতে যাই লুকায় থাকতাম। এমন হতো একদিন স্যার আসছে, আমি যে পাশের বাড়ির চৌকির নিচে পলাই আছি। তারপর ওইখান থেকে আমার আম্মা আমাকে টাইনে বের করে নিয়ে আসছে স্যারের কাছে পড়ার জন্য। তারপর উনি বাড়িতে চলে গেল, টিচার নেই। তো আমার কাজিনের বাসায় এক টিচার আসলো, স্যারের নাম হচ্ছে মিলন স্যার। তখন ক্লাস 3-তে আমি ফেল করছি। ক্লাস 3-তে ফেল করেছেন? কংগ্রাচুলেশন। ওকে। না, আমার কারো জানি মনে হয় যে বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু ফেল করানো উচিত, তাহলে তারা বুঝতে পারবে যে ফেল করলে বড় হয়ে অন্তত বলতে পারবে যে 2-একটা সাবজেক্টে বা 2-একটা জায়গায়। কিন্তু ফেল টুস হয়ে গেলে সমস্যা। 2-একবার ফেল করা যেতেই পারে বাচ্চাদের ক্ষেত্রে। তারপরে যখন আমি নিজে বুঝতে পারতেছি যে আমি ফেল করছি, এটা জিনিসটা খুব লজ্জাদায়ক। একসময় মনে করতাম যে দুষ্টামি করলে না ভালো, খুব নিজের কাছে খারাপ লাগতেছে, সবাই বলতেছে যে ফেল করছে ফেল করছে। এই জন্যই বলছিলাম যে খারাপ লাগার ফিলটা দেওয়া উচিত বাচ্চাদের। হ্যাঁ। তারপর স্যারের কাছে যাই বললাম, স্যার আমাকে কি পড়াবেন আপনি? আপনি নিজে গিয়ে বললেন? হ্যাঁ, আমি নিজে যেই বললাম। স্যার বললো যে তুমি পড়বা, ঠিক আছে কালকে থেকে তোমাকে পড়াবো। তো স্যার আমাকে পড়ানো শুরু করলো। স্যার কাছে পড়ার পরে 3-তে ভালো রেজাল্ট করলেন? হ্যাঁ, পাস করে 4-এ উঠছি। স্যার যে আপনাদেরকে পড়াচ্ছিলেন, স্যার কোন ক্লাসে পড়তো বা স্যারের বয়স তখন কত ছিল? যখন আপনি ক্লাস 3 তখন আপনার বয়স সম্ভবত 7 থেকে 8 বছর। হ্যাঁ, তো তখন প্যান্ট পরে দৌড়াই আর কি। থ্যাঙ্কস গড যে আপনি প্যান্ট পরে দৌড়ান। ওকে, তারপরে না, আমি জানতে চাচ্ছিলাম স্যারের বয়সটা, মানে স্যারও কি প্যান্ট পরে দৌড়ায়? না না না, লুঙ্গি পরে। স্যার বয়সটা হয়তো 26 হবে, এরকম হবে। 25-26? হ্যাঁ, এরকম হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে 4-এ আসার পরে তো আমার আব্বা চাইলো যে আমাদের রেজাল্টটা আরো ভালো হোক। সেই জন্য আমার আব্বা বললো যে প্রাইভেট টিচার এসে পড়ায়, তো এই ক্ষেত্রে যদি ছেলে মেয়েদের লজিং মাস্টার রাখি, 2 বেলা পড়াবে, পড়াটা বেশি হবে আর ভালো করবে আরো। তোমার মিলন স্যারই লজিং মাস্টার এনে দিল, লজিং মাস্টারের কাছে পড়লাম। তারপরে উনি একটা প্রবলেমের কারণে চলে গেছে আবার। এরপরে আবার স্যারের কাছে পড়লাম, তখন আমি 2 বছর গ্যাপ ছিল।
2 বছর গ্যাপ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মিলন স্যারের কাছে 2 বছর ওই স্যার ছিল আর কি। না, আমি যেটা বুঝি যে ক্লাস 3 তে আপনি মিলন স্যারের কাছে পড়লেন এবং ভালো রেজাল্ট করলেন, তারপরে আপনি 2 বছর গ্যাপ দিলেন। হ্যাঁ, না, মিলন স্যারের কাছে পড়াটা গ্যাপ দিয়েছি। না, আমি পড়াশোনা গ্যাপ দেয়নি, কিন্তু মিলন স্যারের কাছে পড়া গ্যাপ দিয়েছি। যখন আমি আবার ক্লাস 6 এ উঠি, তখন আবার আমার আব্বা মিলন স্যারের কাছে পড়তে দিল। আচ্ছা, যখন আমি ক্লাস 6 এ উঠেছি, তখন আমার ভিতরে যে ফিলিংসটা হলো, দুষ্টামিটা আস্তে আস্তে অনেকটা কমে আসছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তো রেজাল্ট ভালো হওয়া শুরু করলো। তখন ক্লাস 6 এ পড়ি আমি 2001-এ। মিলন স্যার আমাকে পড়ায়, তো মাঝে মধ্যে সে আমাকে অঙ্ক করাই দিত, অঙ্কের মাঝখানে লিখে দিত আই লাভ ইউ। অঙ্কের মাঝখানে লিখতো আই লাভ ইউ? হ্যাঁ, বলতো কি এটার অর্থ কি তুমি বুঝো, ভালোবাসার অর্থ কি বুঝো? তো আমি বলতাম, মানে সরল অঙ্কের মধ্যে লিখতো নাকি সরল অঙ্কগুলি বলতো, লিখে দিত। সরল অঙ্ক ধীরে ধীরে জটিল হচ্ছে প্রিয় শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন। সরল অঙ্কের মাঝখানে আই লাভ ইউ। আচ্ছা, এবং আপনাকে জিজ্ঞেস করতে এটার মানে বুঝেন কিনা? হ্যাঁ, বুঝি কিনা। বিভিন্ন কৌতুক বলতো, গান শোনাতো নিজের কণ্ঠে, ভালো লাগতো। স্যারকে একদিন প্রশ্ন করি যে স্যার আপনি কি কাউকে লাভ করেন? কয় না, আমি তো কাউকে লাভ করি না। আমি তো তখনও ক্লাস 6 এ পড়ি, ছোট, তেমন কিছু বুঝিও না। তারপরও তো আমার ভিতরে যে উনি যে লাভ করার ব্যাপারটা লিখতো, আমি ওই ব্যাপারটা নিয়ে একটু, আমার কাছে যেটা মনে হয় যে উনি তো আপনার চেয়ে বয়সে প্রায় দ্বিগুণ, এবং উনি আপনাকে পড়াতে বসে উনি খাতার মধ্যে লিখছে অঙ্কের জায়গাটাতে আই লাভ ইউ, এবং সেই সময়টাতে আপনি একদমই বুঝেন না, কিন্তু আপনি যেটা ফিল করছেন যে মানে স্যার আপনাকে হয়তো একটু অন্যভাবে দেখে বা এরকম কিছু একটা। এগুলো কারোর সাথে শেয়ার করতেন ওই সময়টাতে? কোনো বান্ধবীকে বলতেন বা আম্মাকে বলতেন? না, কাউকে বলতাম না। নিজের ভিতরে কি লাগতো? ভয় লাগতো বা অসহ্য লাগতো? না, অসহ্য লাগতো না, ভয়ও লাগতো না। আচ্ছা, একদিন আমাকে বলে কি, সাবিনা তুমি কি ধরনের ছেলে পছন্দ করো? ওকে। তো আমি আসলে ওরকম ভাবে কোন ছেলেদের নিয়ে চিন্তা করি নাই, কারণ তখন তো ছোট, একদম ছোট, রাইট। তো আমি বললাম যে আসলে কিরকম ছেলে ভালো হয় তা তো আমি জানি না। জীবনে যাকেই বিয়ে করো তাকে দেখবা নামাজি দেখবা, ধার্মিক দেখবা, আর সে যেন অন্য কোন মেয়ের সাথে না মিশে, সে যেন তোমাকে শুধু লাইক করে। তখন আমি বুঝতে পারছি ছেলেদের সম্পর্কে যে একটা ধারণা। মানে উনি অঙ্ক শেখাতে গিয়ে মোটামুটি জীবন শেখানো শুরু করলো। কি আমি জানি না তো, কত আমাকে কিরকম বুঝাতে চাচ্ছে সেটা আমি তখন আমি বুঝতে পারি না। আপনি কনফিউজ আপনার জায়গাটা। হ্যাঁ, তো একদিন আমাকে বললো কি, সাবিনা একটু শোনো, তোমার সাথে একটু কানে কানে কথা বলি। কানে কানে? হ্যাঁ। আচ্ছা। তো স্যার আমাকে কানে কানে কি কথা বলবে? তো আমি যখন পড়ি স্যারের কাছে, আমার যে চাচার বাসায় থাকতো, তো কাজিনের ছেলে পড়তো সাথে, আমরা প্রায় একই ক্লাসে পড়তাম, তো ও থাকতো। পরে সে আমাকে বললো কি, শোনো একটা কথা বলি তোমাকে। কি বলবেন বলেন? একটু কাছে আসো, শুনো। কাছে গেলে কি বলবেন? একটু কাছে আসো। কাছে গেলাম, তারপর সে আমার কানে কানে কথা বলার ভাব একটা দেখায়। আমার ওই যে আমার কাজিনের ছেলে যে আছে সাথে, তাকে একটা বুঝলো যে সে আমার সাথে কানে কানে কিছু বলছে, কিন্তু সে আমাকে কিস করছে। আপনি কিস করছে বলে যেভাবে হেসে দিলেন, না স্যার আপনি কিন্তু একদমই ঠিক করেননি, এবং আমি ঠিক জানি না, এটা কিন্তু এক ধরনের চাইল্ড অ্যাবিউজ মামলায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব লজিং মাস্টার এরকম নিশ্চয়ই হয় না, কিন্তু কিছু কিছু লজিং মাস্টার মিলনের মতো নিশ্চয়ই। তখন আপনার অবস্থাটা কি? মানে তখন আপনি কি মানে রেগে মেগে? না, আমি রাগি নাই, কারণ তোমার লজিং মাস্টার। এখন আমি চিন্তা করছি আমি তো ছোট, আমি কার কাছে শেয়ার করবো? কার কাছে বলতে গেলে তো লজ্জার ব্যাপারে বলি। তারপর উনি এর আগেই তো আমার খাতার মধ্যে লিখে দিত যে আমি তোমাকে ভালোবাসি, বা ভালোবাসার অর্থ কি বুঝো কিনা, কিরকম ছেলে পছন্দ করো। তারপর সে বলতো যে আমার ওয়াইফ যেরকমই হোক, সে যদি কালো হোক আর সুন্দর হোক, এগুলো বলতো আপনাকে? সে ধার্মিক হলেই হলো, যে তুমি যেরকম নামাজ পড়ো এরকম নামাজি মেয়ে আমার কাছে ভালো লাগে, তুমি যেরকম অন্যান্য মেয়েদের সাথে মিশো না, কোথাও যাও না, উশৃঙ্খল চলাফেরা নাই, তো ওরকম মেয়ে আমার ভালো লাগে। তো এভাবে বুঝাতাম। তো আমি ভাবতাম হয়তো উনি ওরকম টাইপের, ভাবতাম যে হয়তো উনি ওরকম মেয়ে পছন্দ করে, কিন্তু উনি যে আমাকে ইন্ডিকেট করে বলছে সেটা আমি বুঝতে পারি নাই। যখন কিস করলো তখন আর কি আমার ভিতরে একটা ফিলিংস হলো যে সে আমাকে লাভ করে এটা বোঝানোর চেষ্টা করছে। তখন আমিও তাকে নিয়ে ভাবা শুরু করলাম যে তার প্রতি ভালো লাগাটা আমার শুরু হলো। তারপরে একদিন আমাকে প্রপোজ করলো সরাসরি, সেটা ছিল 2001 সালের 18 ফেব্রুয়ারি। আগে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে বোঝাতো, আর এখন একদম সরাসরি বললো। 2000 কত সালে? 2001 সালে 18 ফেব্রুয়ারি। আপনি নাম্বারটা মনেও রেখেছেন। আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে একটু থামাচ্ছি এখানে। সেটা হচ্ছে যে এই যে খাতার ভিতরে লিখে দিত আই লাভ ইউ, এই সময়টাতে তো বাবা মারা চেক করে খাতার ভিতরে, বা বড় ভাইরা চেক করে, তো ওনার কি ভয় ঠয় করতো না, নাকি আপনি এগুলো লেখাগুলো পরে মুছে ফেলতেন? আমার বাবা মা তো পড়াশোনা জানতো না, ও জানতো যে আমার খাতা কেউ চেক দিবে না, ওই কোনো বান্ধবীরা হয়তো দেখতে পারে, ও তো নাম উল্লেখ করতো না। আচ্ছা আচ্ছা, সবকিছু জেনে জুনে। আচ্ছা, তারপর 18 ফেব্রুয়ারি পরে ঘটনায় যাই।
তো প্রপোজ করার পরে আমিও অ্যাকচুয়ালি ওর উপর একটু দুর্বল হয়ে গেছি, কারণ যেহেতু ওর কাছে আমি পড়তাম, প্রতিনিয়ত পড়া হতো, আসতাম, কথা বলতাম, টিচার হিসেবে ভালো, আর আমারও আস্তে আস্তে ওই ভালো লাগা, আমি ওই চিন্তাটা করা শুরু করেছি। এবং যদি যেদিন আমাকে সরাসরি বললো তখন আমি একটু টেনশন করলাম যে আসলে কি করবো, বুঝতেছি না। ক্লাস 6 থাকা অবস্থাতেই? হ্যাঁ, তখন চিন্তা করলাম যে ভালোই তো, যে উনি আমাকে বলছে যে আমি বিএ পাস করছি। উনি তখন বিএ পাস? হ্যাঁ, আমি বিএ পাস। বিএ পাস মানে কি, মানে বিবাহিত পাস নাকি ওই যে ডিগ্রি পাস? ওকে, না না, উনি আমাকে বলছে যে মাদ্রাসা থেকে বিএ পাস করছে। ওকে, ফাইন, যেটা ফাজিল ধরা যায়। ওকে, তখন আমি প্রপোজে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেলেন? হ্যাঁ। তো 18 তারিখে বলার পর আপনি কত তারিখে রাজি হলেন? এটা প্রায় মানে কয়েকদিন পর, এক সপ্তাহ পরে? হ্যাঁ, এক সপ্তাহ পরে আর কি। এই সময়টাতে আপনি কারোর সাথে কোনো কিছু শেয়ার করেননি, মানে আপনার সাথে যেটা হচ্ছে বা আপনি যেটা ফিল করছেন, আপনার বান্ধবীদের সাথে হোক বা অন্য কারোর সাথে হোক? না, আপনার কোনো বান্ধবীও ছিল না এরকম শেয়ার করার মতো? হ্যাঁ, শেয়ার করার মতো বান্ধবী ছিল, কিন্তু তাদের কাছে বলতাম না। উনি কি আপনাকে বলতো যেগুলো তুমি কারোর কাছে বলো না? হ্যাঁ, বলতো যে এগুলো কারোর কাছে বলো না। ওকে। তুমি যদি কারোর কাছে বলো তাহলে তোমার আব্বা আম্মা হয়তো আমার কাছে আর পড়তে দিবে না তোমাকে। আর আপনার তো একটা সফট কর্নার বা একটা মনের টান তার প্রতি ছিল। হ্যাঁ হ্যাঁ, দুর্বল তো ছিল। তারপরে যখন আমরা পড়তাম, পড়ার ফাঁকে ফাঁকে আমার কাজিনের ছেলেটা থাকতো, ও রুম থেকে বের হলেই ও আমাকে কিস করার চেষ্টা করতো। কাজিন মানে বুঝিনি? আমার কাজিনের বাসায় তো থাকতো। কাজিনের বাসাতেই ও থাকতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। একদিন আমরা পড়তেছি, তো আমার কাজিনের ছেলেটা তো ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছে, ও চোখের মধ্যে বসে, আমি চেয়ারে বসে চেয়ার টেবিল পড়তেছি, আমাকে ধরে কিস করলো। তো কিস করার পরে পাশের রুম থেকে আমার ভাবি আবার দেখতে পেয়েছে। এবার তারপর ভাবি দেখা আমাকে তো তখন কিছু বলে নাই, পরে ওরে জিজ্ঞেস করতেছে, ওকে তো ওর বাবা মা আপনার কাছে পড়তে দিছে, এটা কিন্তু ঠিক না, ও তো ছোট, ও তো বুঝে না। আবার এই ব্যাপারটা আমার আম্মার কাছে যাই বলছে আমার ভাবি, মানে যতটা না হয়েছে তার চেয়ে বেশি বাড়িয়ে বলেছে। হ্যাঁ, বাড়িয়ে বলছে, ঠেলা সামলাও। তারপরে আমার আম্মা আমাকে জিজ্ঞেস করলে কি হয়েছে, এরকম হয়েছে নাকি? আমি না আম্মা, স্যার আমার কানে কানে একটা কি যেন বলতে চাইছিল, ওইটা ভাবি ভেবে নিছে। না, তোরা যতই লুকাস আমরা কিন্তু বাবা মা আমরা বুঝতে পারি, ভাবি যা বলছে একটু হলো সত্যি। তারপরে আমার পড়া বন্ধ করে দিল ওর কাছে, আর দিল না পড়তে। তো ওকে বলে যে ঠিক আছে, যে এরকম প্রবলেমটা যেহেতু হয়েছে তো আপনি চলে যান। স্বভাবতই যা হওয়া উচিত সেটাই হলো আর কি, কারণ এরকম হলে যে কোনো বাবা মাই এরকম লজিং মাস্টারকে বাসায় রাখবে না, আর আপনাকে তো পড়তে দেবে না, এটাই স্বাভাবিক, কারণ আপনি এত ছোট এবং বয়সন্ধিকালের একেবারে শুরুর দিকের সময়টা, সুতরাং প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ওকে চলে যেতে বললো, কিন্তু ও তো যেতে চায় না। যেতে চায় না কেন? যেতে চায় না কারণ ও আমাকে লাভ করে। এখন ও চলে গেলে আমরা দুজন হয়তো এরকম দেখা সাক্ষাৎ হবে না, কথা হবে না, আর দেখতে পারবে না। তারপরও মানে যখন আমার কাজিনের বাসা থেকে ওর চাপ দিছে চলে যাওয়ার জন্য, ও চলে গেছে আমাদের একই এলাকায় ঠিক আরেকটা পাড়ায় চলে গেছে। সেখান থেকে সে আসতো, বলতো কি ভাবিকে দেখতে আসছি, যাদের ব্যবসায় থাকতো তাকে দেখতে আসছি বলে আসতো, আমাকে দেখতো। তারপর আমাকে চিঠি লিখতো, অনেক বড় বড় পেজে চিঠি লিখতো, অনেক প্রচুর পরিমাণে চিঠি লিখতো। সারাদিন বসে বসে চিঠি লিখতো, ওই চিঠিগুলো একসাথে আবার আমাকে কিনে দিয়ে যেত। চিঠি দিয়ে যেত ওই সময়টাতে? চিঠিগুলো কি আছে আপনার কাছে, বা চিঠির সেন্টেন্স গুলো কি ছিল মনে আছে? কি লিখতো চিঠির মধ্যে? চিঠির মধ্যে লিখতো, জান তুমি কেমন আছো, লক্ষ্মী তোমাকে ছাড়া ভালো লাগে না, আমার অনেক কষ্ট হয়, তোমাকে না দেখলে অনেক খারাপ লাগে। ওকে ওকে, উই গট দ্য মেসেজ, মোটামুটি বুঝে গেছি আসলে কি লিখতো। ওকে, শুড নট বি। আচ্ছা, আপনি খুব হেসে হেসে বলছেন, আমার খুব ভালো লাগছে, বিকজ আপনি ওই টাইমটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছেন। আমি হাসি সবসময়, আপনি সবসময় হাসেন। ওকে, হাসি খুশি টাইপের মানুষ, ও বেশি হাসে না, ও হেসে খুশি ভাবে কথা বলে, এটা খুবই ভালো এবং খুব জলি মাইন্ডের। এবং প্রিয় শ্রোতা যারা আছেন, আমি সবসময় বলতে চাই যে জীবনের গল্প কিন্তু একটা কমপ্লিট গল্প, এটা শুধুমাত্র একটা পার্ট নিলে চলবে না, মাঝখান থেকে নিলে চলবে না। এটা একেবারে এই যে শুরু হয়েছে একটু আগে, এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত সাবিনা যেটা বলতে চাই বর্তমান সময় নিয়ে, পুরো কমপ্লিট একটা প্যাকেজ। ওর জীবনে যেটা ঘটে গেছে সেটাই আমরা এখানে বলে থাকি, আমরা ধ্রুব সত্য প্রচার করি, এবং একই সাথে আমরা কোনো ধরনের রং চং মাখাই না, জীবনে যা ঘটে সেটাই প্রচার করি। সেটা যদি খুব টাফ হয়ে থাকে টাফ, সেটা যদি খুব হালকা হয়ে থাকে তো হালকা, আমরা এভাবেই তুলে ধরার চেষ্টা করি। এবং প্রত্যাশা থাকে আপনাদের প্রতি যে আপনারা পুরো কমপ্লিট প্যাকেজটাকে নিয়ে তারপরে সিদ্ধান্তে যাবেন যে ওর জন্য এটা কত ভালো হয়েছে বা মন্দ হয়েছে। আমরা শেষ পর্যন্ত যেতে চাই, তবে আমরা যে সময়টাতে আছি এখন, ওর জীবনের ছোটবেলা, একেবারে রঙিন সময়, সেই সময়টাকে আমরা রঙিন ভাবেই ধরার চেষ্টা করছি। যা হয়েছে, হোয়াট হ্যাপেন্স ইন হার লাইফ, ট্রুলি এখানে তুলে আনার চেষ্টা করছি। হ্যাঁ, তারপর
তারপর ও পাশের পাড়ায় গেল, পাশের পাড়া আর আমাদের পাড়া মাঝখানে একটা নদী আছে, এই কুলে আমি ওই কুলে তুমি, মাঝখানে নদী, ওই বয়ে চলে যায়। ওরকমই হয়েছে। তো আমাকে আমার আব্বা তখন দিয়ে দিল স্কুলে কোচিং এ। তো অনেক সকালে ও যাই বসে থাকতো আমাকে একটু দেখার জন্য। আমিও আগে চলে যেতাম, আমি জানতাম যে ও আসবে, স্কুলে আসবে। তো ও আসছে, এসে বলতেছে কি যে দেখো এমন কোন যন্ত্র থাকতো যা দিয়ে আমরা দিন রাত কথা বলতে পারতাম, যে সবসময় কথা বলতাম। এখন তো ফোন প্রচুর অ্যাভেলেবেল। তখন আমার মনে হয় কি টেলিকম্পানি যারা আছে তারা ওদের কাছ থেকে কনসেপ্টটা নিতে পারেন। হ্যাঁ, এবং এটা একটা বিজ্ঞাপন হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে একটা যন্ত্র থাকলে ভালো হতো, দুজনে কথা বলতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, তখন ফোনের ইয়েটা কম ছিল, অনেক কম ছিল, তো ফোনের রেটও ছিল বেশি। তো বলতো যে ফোন তো বের হয়েছে, ফোনের রেটটা যদি কম থাকতো তাহলে হয়তো তোমার কাছে একটা থাকতো, আমার কাছে একটা থাকতো, আমরা সবসময় কথা বলতে পারতাম। কিন্তু এখন কথাও বলতে পারি না, দেখাও হয় না, অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। তো ওইভাবে বলার পরে আমাকে অনেকগুলো চিঠি দিল। তো বলতো কি তোমার নিয়ে আমি সারাদিন বসে বসে চিঠি লিখি, যখনই আমি সময় পাই বসে বসে আমি চিঠি লিখি, আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। তো চিঠিগুলোর মধ্যে ও যেরকম বলতো ঠিক এরকমই ভাষা লিখা ছিল। চিঠির ভিতরে কিছু দিত, মানে শুধু কাগজই থাকতো নাকি ভিতরে কিছু থাকতো? অনেক সময় থাকে না একটু পাউডার, 2 টাকার নোট। না না না, কখনো কিছু দিত না? ভিউ কার্ড, ওই যে নায়ক নায়িকাদের ছবি? না, ওরকম কিছু না, শুধু চিঠি থাকতো। শুধু চিঠি থাকতো। মিলন ভাই আপনি অনেক বেরো শিখছিলেন। ওকে, না আমি একটু বলি, সেটা হচ্ছে চিঠির এগেইনস্টে আপনি কোনো চিঠি লিখতেন? হ্যাঁ, আমিও চিঠি লিখতাম, আমিও চিঠি লিখে লিখে আপনার বানান ঠিক করে দিত, চিঠির বানান ঠিক করে দিত, তোমার বানান ঠিক নেই, টিচার মানুষ। সি দিস ইজ ভেরি কমন স্টোরি। যেহেতু টিচার ছিলেন, হাতের লেখাটা এরকম হয়েছে কেন, আর একটু ভালো করে লিখো। মেজাজ খারাপ হতো না তখন? না, মেজাজ খারাপ হতো না, জানি যে আমার হাতের লেখা হয়তো ভালো ছিল না বলি আরো ভালো করতে বলতো, যে হাতের লেখা ভালো করো, কিন্তু তোমার লেখা আমি বুঝি, তোমার ভুল হয় অনেক, ঠিক করে লিখো। এরপরে ও যে বাসায় গেছে, যে বাসায় এখন লজিং, ওইখানে আমারই আবার ক্লাসমেট একটা পড়াইতো। আচ্ছা, আমার ক্লাসমেট পড়তো, আর একটা প্রাইমারিতে একটা স্টুডেন্ট পড়তো। তাদের মাধ্যমে আবার আমাকে চিঠি দিত, যদি দেখা করতে না আসতে পারতো তাদের মধ্যে আমাকে চিঠি দিত, তারা দিত। চিঠি থেকে নিজের নামটা লিখতো শেষে গিয়ে? ম্যাক্সিমাম সময় নিজের নামটা লিখতো না, অনেক সময় অনেক ধরনের নাম লিখতো। কি নাম লিখতো? মেঘ লিখতো, বেশিরভাগ সময় মেঘ ইউজ করতো, আমাকে বৃষ্টি নামে ডাকতো, ও মেঘ ইউজ করতো। মেঘ, এবং আপনি হচ্ছেন বৃষ্টি। হ্যাঁ, ওকে। অন্যান্য নামও ইউজ করতো, আকাশ দিত, সাগর দিত, তো নিজের নাম দিত। হ্যাঁ, এরকম অনেক ধরনের, মানে এক একদিন এক নাম ইউজ করে দিত, আর নিচের নামটাও দিত। সেটা এমন না যে শুধু শব্দ নাম ইউজ করতো, তা না, নিচেরটাও দিত। ঠিক আছে। ওরকম শুধু দূর থেকেই কথা হয়, আসে। তো একদিন রাত্রেবেলা আমাদের বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে আমাকে আমাদের টিনের ঘরে সাধারণত ছিদ্রি থাকে, সময় ছিদ্রি দিয়ে আমাকে রাত্রেবেলা যখন আমি ঘুমায় থাকতাম, তখন এই ছিদ্রি দিয়ে একটা লাঠি দিয়ে, ও তো জানতো যে অনেকদিন থাকছে আমাদের বাড়ির, কাজিনের বাসায় থাকছে, আমি কোন সাইডে শুই সেটা জানতো। টিনের ছিদ্রি দিয়ে লাঠি দিয়ে আমাকে গুঁতো দিত, তারপরে আমি ঘুম থেকে উঠে যেতাম, আমি বুঝতাম যে ও আসছে। তারপর চিঠি না, আমি একা থাকতাম না, তখন আমার ছোট বোন ছিল আমার সাথে, আমার দাদি থাকতো আর আমি থাকতাম। কোনো কারণে আপনি যদি পাশে না শুয়ে আপনার দাদি কিংবা আপনার ছোট, এরকম হয়েছে না? আচ্ছা, আমি জানতাম এরকম কিছু একটা হবে। ওকে, শুনি। হ্যাঁ, তারপরে ও এসে আমাকে লাঠি দিয়ে গুঁতো দিলে আমি উঠে যেতাম, মানে আমি যত ঘুমিয়ে, আমার চোখে তখন প্রচুর ঘুম ছিল। তারপর ও যখন আমাকে টাচ করতো লাঠি দিয়ে, তখন আমি বুঝতে পারতাম ও আসছে, আমার একটা ইয়ে থাকতো। তারপর আমি বের হয়ে যেতাম, আমাদের উঠোনে দাঁড়ায় দুজনে কথা বলতাম। তারপরে ও আমাকে জড়াই ধরতো, তখন আমার মনে হতো আমাকে জড়াই ধরলে আমার মনে হতো যে ওর বুকে মানে আমার পৃথিবী, আমার জান্নাত, সুখটা মনে হতো, যে তখন আমার মনে হয় অনুভূতি হচ্ছে। তারপর ম্যাক্সিমাম সময়ে আমরা আমাদের কিচেন রুম ছিল, যে রান্নাঘর যাকে বলে, ওইখানে আমরা দুজন বসতাম। তারপরে বসে ও আমার পায়ের উপরে মাথা রেখে কথা বলতো, আমি ওর পায়ের উপরে মাথা। আপনাদের বাড়িতে রাতের বেলা এরকম করতো? হ্যাঁ, দুর্দান্ত সাহস। হ্যাঁ, অনেক প্রেম করলে সাহস বেড়ে যায়। আমি এরকম যে আমি যখন ওর সাথে না বের হতাম, তখন আমি এমনি ওয়াশরুমে বের হওয়ার জন্য, আমাদের টিনের ঘর ছিল তো, ওয়াশরুমটা ছিল বাইরে, তো বের হতে আমার দাদি কিনে যেতাম বা আমার বোন কিনে যেতাম, ভয় পেতাম। কিন্তু যখন ওর সাথে প্রেম করা শুরু করে দিলাম, তখন আমি বাইরে বের হলে আমার ওই ভয়টা থাকতো না, আমার মনে হতো যে আমি সবসময় অনুভূতি করতো যে ও আমার পাশে আছে বা হয়তো কোথাও আছে, আর ওই ভয়টা চলে গেছে আমার ভিতর থেকে। রাত্রেবেলা বের হতাম একা একা, তখন আমার ভয় লাগতো না। এভাবে দুজনে যে একজনের
কোলে মাথা রেখে আরেকজনে সারা রাত কথা বলতাম। দেখা যাচ্ছে যে হয়তো 12টার দিকে বসলাম কথা বলতে, ফজর আজান দিয়ে ফেলছে। কি ব্যাপার, ফজর আজান দিয়ে ফেললো, আমরা কথা শেষ হয়নি আমাদের, এত তাড়াতাড়ি রাতটা শেষ হয়ে গেল। এতটা তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেছে। আরে তাড়াতাড়ি ফসল হয়ে যেতেছে, সব লোকজন সব সজাগে যাবো, কিন্তু যেতে ইচ্ছে করতো না। ইচ্ছে করে আরেকটু সময় থাকি, রাতটা এত ছোট কেন, আরেকটু বড় হলো না কেন। হঠাৎ করেই একটা মজার কথা মনে পড়ে গেল। স্কুলে আমাদের এক ধর্মীয় শিক্ষক ছিলেন, তিনি এই উদাহরণটা দিতেন। আমি রাতের বেলার শো যখন করতাম আগে ক্যাফে 89.2, অনেকবার আমি উদাহরণটা দিয়েছি। নতুন এক কাপল যাদের বিয়ে হয়েছে, ফুলসজ্জার রাত, এবং আরেকটা মানে পাশাপাশি অবস্থান করছে অসুস্থ মানুষ, ঠিক তারাও বিবাহিত, তার স্ত্রী অনেক অসুস্থ। তো এদিকে যাদের মানে ফুলসজ্জার রাত চলছে, তারা হঠাৎ করে রাতটা দ্রুত চলে যাচ্ছে, রাতটা এত দ্রুত শেষ হয়ে যায় কেন? আর ওপাশের রুমে যারা আছে তারা চিন্তা করছে রাতটা কত দ্রুত পোহাবে, কারণ রাতটা অনেক বড় মনে হচ্ছে তাদের কাছে। এক্স্যাক্টলি, আপনাদের এই যে রাতটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত ওরকম দ্রুত শেষ হয়ে গিয়েছে কিনা সেটা আমরা বর্তমান সময় যখন আসবো তখনই বুঝতে পারবো। হ্যাঁ, তারপরে এরকম হতো, আসতো প্রায় সময় এরকম আসতো। একদিন আমার দাদি বলে কি, আমার দাদি বুঝতে পারতো যে আমি নাই, যখন আবার মাঝে মাঝে আসলে জিজ্ঞেস করতো কি তুই কোথায় গেছিলি। আমার দাদি ওয়াশরুমে গেছিলাম, এই আইসে করছি, বেশি সময় ছিলাম না তো, 2 মিনিট ছিলাম, এসে পড়ছি, ওয়াশরুমে গেছিলাম। তুই একা একা ভয় পাস না, তুই না আমার আগে নিয়ে যেতি, এখন নেতাম এখন ভয় লাগে না, এখন বড় হয়েছি না। তোর এরকম একটা ভাব দেখাতাম। তো আমার দাদি বলতেছে কি তুই ওই সাইডে শুবি না, আজকে থেকে তুই আমার জায়গায় শুবি, আমি তোর জায়গায় শুন। আমার দাদি ওই সাইডে শুয়েছে। আমার দাদিরা পরে আয়সা তো ঠিকই আমাকে যেভাবে সেমনি আমাকে যেভাবে জাগাইতো, হয়তো লাঠি দিয়ে আমার দাদিকে ওরকম গুঁতো দিচ্ছে পায়ের মধ্যে। আমার দাদি বলতেছে কি রে কি হচ্ছে, আমার পায়ের মধ্যে কি লাগতেছে। দাদি উঠছে, দাদি আবার কিছু চোখ একটু কম দেখতো, হালকা দেখতো কিন্তু কম দেখতো, উঠে কিছু খুঁজে পায় না। পরের দিন বলতেছি কি মনে হয় জানালা দিয়ে লাঠি দিয়ে গুঁতা দেয়, কিন্তু জানালা দিয়ে না, আমি যে সেটা শুইতাম সেটা একটা ছিদ্রি ছিল, ওই ছিদ্রি দিয়ে গুঁতে দিত। তারপর ওই রাত্রি থেকে জানালাটা খুব ভালো করে আটকে দিত যাতে জানালাতে গুঁতে না দিতে পারে। তো তারপরে জানালাটা ভালো করে লাগিয়ে দিতে আমারে। ও আমার বলতেছে কি শোনো, তুমি আর দাদি তো পাশাপাশি শো, রাত্রেবেলা আমি বুঝতে পারি না, তোমার দাদির গায়ে দিয়েছি, তোমার দাদি তো উঠে কে কে চিল্লি শুরু করছে। আমি ভয়ে এসে পড়েছি। তো ওই দিন আর রাত্রে দেখা হয় নাই। পর বলে যে শোনো তুমি পায়ে নুপুর পায়ে শুইবা, তাহলে আমি নুপুর পাওয়া দেখলে আমি বুঝতে পারবো যে তোমার পাইটা। তো এরপর থেকে আমি নুপুর পায়ে দিয়ে শুইতাম। নুপুর পায়ে দিয়ে শুলে আমার পা দেখলে বুঝতে পারবো যেটা আমার পা। তো এভাবে ডাকতো। একদিন রাত্রিবেলা আমার আম্মা একদিন আমার নানার বাসায় গেছে, আমার নানা অসুস্থ, নানার বাসায় গেছে। আমার বলছে কি আজকে তুই রান্না করিস। তো রান্না তেমন পারতাম না, তো আম্মা না থাকলে মাঝে মাঝে একটু একটু করতাম আর কি। আমি বেশি করে তরকারি রান্না করে দিয়ে দিত, বলতো ভাতটা রান্না করিস। তো ভাত রান্না করতাম। তো আমি ওই দিন ভাতের মধ্যে 3টা ডিম দিছি, 3টা ডিম দিয়ে সিদ্ধ করছি। আর আব্বা ফল আনছিল, আপেল আর কমলা, তো ও আসবে রাত্রে আমি জানি, ওর জন্য 3টা ডিম সিদ্ধ করলাম। আর আপেল কমলা গুলো নিয়ে গেছি, আম্মা আমাকে দিছিল ফলগুলো খাওয়ার জন্য, কিন্তু আমি এগুলো না খেয়ে ওর জন্য রেখে দিচ্ছি, যে ভাবছি ও তো আসবে। যে ফলটা আনছে সবার মধ্যে দিয়ে দিছে, আম্মা বলছে যে যার ইচ্ছা খাও, না ইচ্ছা রেখে দাও। তো আমি না খেয়ে ওর জন্য রেখে দিছি। ও আসছে রাত্রেবেলা, আসার পরে ওরে নিয়ে বসছি, এরকম একটা ডিম যে ডিমের উপরে চুচারা ফেলায় ওর একটা খাওয়াইছি, খাইয়ে দিয়েছি, ও খাইছে। 2টা ডিম আছে, আর আপেল ছিল, একটা আপেল খাইছে, 2টা আপেল আছে, কমলা ছিল, একটা কমলা খাইছে, একটা কমলা আছে, আর রেখে দিছি। তো আমাদের উঠোনে আমরা দুজন পাকঘরে দরজা দাঁড়ায় আছি। তো আমাদের উঠোন দিয়ে লোকজন আসা যাওয়া করতো মাঝে মধ্যে। তো অনেক রাত, তখন রাত 3টা বাজে। তো একটা লোক যাচ্ছে, আমরা দুজনে আবার প্ল্যান ছিল যে আমাদেরকে যেই দেখুক দুজন একদিকে দৌড় দিব না, দুজনে 2 দিকে দৌড় দিবে, তাহলে একজনকে ধরতে পারবে, একজনকে ধরতে পারবে না, তো বুঝতে পারবে না কার সাথে রিলেশন আছে। তারপরে আমি লোকটার দেখেই আমি আমার ঘরের দিকে দৌড় দিচ্ছি, রুমের দিকে দৌড় দিচ্ছি, রুমের দিকে দৌড়ে আমি রুমের ভিতরে এসে পড়ছি। ও দৌড় দিচ্ছে আরেক দিক দিয়ে, তারপর লোকটা ওর পিছনে পাচ্ছে, ভাবছি কি চোর, চোর চোর বলে দৌড়ান দিচ্ছে ওরে। তো ওর পিছনে পিছনে দৌড়ে গেছে। আমি তো ভয় পেয়েছি, আল্লাহ আমাকে যদি দেখতে পাইতো তাহলে ভাবতো যে ওর সাথে রিলেশন আছে, হ্যাঁ, বা কিছু হয়েছে, এত রাত্রে মেয়েটা এইখানে কেন, আর গ্রাম হয়তো কলঙ্ক ছড়াই পড়তো। এই ভয়ে আমি আর বের হই না। কিন্তু ওই যে ফল আর ডিমগুলো তো ছিল ওইখানেই রয়েছে, আমি আর যাই না গুলো আনতে।
সকালে আমার আম্মা বের হয়ে দেখি কি চোরে কিচ্ছু নেয়নি, শুধু ওই কমলার এটা খেয়ে গেছে। না, Whatever it is, হ্যাঁ। চোর তো ওগুলো দেখেনি, কারণ চোর তো ওর পিছনে দৌড়ানো শুরু করেছে, বলতেছে চোর 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 বলা, ওর পিছনে দৌড়াইতেছে। ওরে পরে লাস্টে ধরতে পারিনি। তারপর রাত্রে আম্মা নানা বাড়ি থেকে আসছে, সবার পরে যখন চোর চোর বলতেছে তো সবাই সজাগ হয়ে গেছে, সবাই সজাগ হয়ে উঠছে, দেখে সবার দরজা জানালা আটকানো। আমি আসতে করে ঘরের রুমের ভিতরে ঢুকে দরজা আটকে দিছি। সর্ব ফার্স্ট আমার আব্বা আম্মা এসে আমার দেখেছে, আমি ঘুমাই দিছি। তা দরজা জানালা সব আটকানো, মানে আমাদের চুরি হয় না কিছু। পরে আম্মা বেরোয় দেখি কি ডিম আর ফল। হ্যাঁ, তারপর আম্মা বলতেছে এই জন্য তো প্রতিদিন হাঁসের ডিম খেয়ে নেয়, হাঁসের ডিম পাই না। ম্যাক্সিমাম সময় আমি এরকম করতাম যে ফজরের নামাজ পড়তে করতাম, তখন ওর জন্য আমি ডিম নিয়ে রাখতাম, আমার নিজের কাছে নিয়ে রাখতাম। ওই ডিমগুলো ওর সিদ্ধ করে দিতাম, ওগুলো পছন্দ করতো খেতে, দুধ ডিম ওগুলো খুব পছন্দ করতো। যখন আমাদের বাড়িতে ছিল তখন আর আমি তরকারি নিয়ে দিতাম, বলতাম আম্মা স্যার পছন্দ করে স্যারকে নিয়ে দিতাম। তো আম্মা বলতে স্যার ছিল, টিচার ছিল, দিতাম। কিন্তু তখন তো আমি ওকে লাইক করতাম, আর সেটা আব্বা আম্মা জানতো না। হ্যাঁ, বুঝার পর তো চলে গেল। এরকম ভাবে নিজে না খেয়ে আমাকে যে ফলটা এনে দিত আমার আব্বা আম্মা, ওগুলো না খেয়ে আমি ওর জন্য রাখতাম, দিতাম। সেটা আম্মা দেখে বলতেছে এই জন্য আমার হাঁসের ডিম কি হয়, হাঁসের ডিম পারে না। কারণ আমি বলি হাঁসের বকি যে হাঁস জবে করে খাইয়ে ফেলবো, হাঁসের ডিম পারে না। এখন সিদ্ধ ডিম আসছে কোথা থেকে? হাঁস তো ডিম পেড়েছে, একবারে সিদ্ধ ডিম পেড়ে ফেলেছে। ওকে, ফাইন। I'm really enjoying the story. ও আরেকদিন রাত্রেবেলায় পরে আরেকদিন দেখা হবে, মাছ পরে দূরনি খাওয়ার পরে 2 দিন আর দেখা হয় নাই। তো মাঝখানে তো নদী ছিল, তো নদীটা পার হওয়া ট্রাফ ছিল যে রাত্রেবেলা নৌকা চলতো না, কিন্তু নদী পারাপারের জন্য মাঝি ছিল। রাত্রেবেলা তো নৌকা ছিল না, দেখতো কি কার ঘাটে নৌকা আছে, যার ঘাটে নৌকা আছে তার নৌকা নিয়ে পার হয়ে আসতো, আবার সকালবেলা তার ঘাটে আবার বেঁধে নিয়ে রাখতো। তো একদিন আসছে, এসে দেখি কি নদীর পাড়ে হাটে কোনো নৌকা নেই। কিন্তু কিভাবে আসবে, 2 দিন যাবত দেখা হয় না, দেখা করতেই হবে। কারণ আমারও খুব খারাপ লাগতেছে, স্কুল বন্ধ, স্কুল যেতে পারি না, ওর চিঠিও পাই না, দেখাও হয় না। তো ও বুঝতেছে যে ওর খারাপ লাগতেছে, আমারও খারাপ লাগতেছে, দেখা হচ্ছে না। তো নদীর কাছে আসে দাঁড়ায় আছে, চিন্তা করছে কিভাবে যাব। গাব গাছ আছে না, হ্যাঁ, গাব গাছের নিচে এসে নদীর ধারে দাঁড়ায় চিন্তা করেছে এই রাত দুপুরে। হ্যাঁ, সাহস দেখে তারিফ করতে হয়। চিন্তা করতেছে যে এখন কিভাবে যাব, সাঁতরে যাই। সাঁতরে যাই, যদি আমাকে জিনপতি আর চোখে ধরে রাখে, পরে ভয় পাচ্ছে। তারপর বলতেছে না আমাকে যেতেই হবে, ওগুলো ভয় পেলে চলবে না, আমি যাবই। একসময় এরকম চিন্তা করতে করতে অনেক সময় দাঁড়ায় থাইয়া পরে নিজের লুঙ্গিটা হাতে নিয়ে ওকে, আমরা প্রিয় শ্রোতা, আমরা শুনেছি বিদ্যাসাগর তার মাকে দেখতে গিয়েছিলেন সাঁতরে, এবং তার মা প্রচন্ড অসুস্থ ছিল। বলা হয় তাকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে সে মার কাছে গিয়ে পৌঁছেছিলেন। বিদ্যাসাগরের এই গল্প আমরা লোকে মুখে শুনেছি। আমরা এই যুগের বিদ্যাসাগরকে পেয়েছি যে তার স্টুডেন্টের সাথে প্রেম করবার জন্য রাত দুপুরে লুঙ্গি মাথায় করে নিয়ে নদী পার হয়ে প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে। ওকে, তারপর লুঙ্গিটা ছিল হাতে, এক হাতে লুঙ্গি নিচ্ছে, আর এক হাতে সাঁতরে পার হয়ে আসছে দেখা করতে। তারপর আমি বললাম যে কি ব্যাপার, আজকে তো লেট হলো কেন? তুমি জানো না আমি নদী পার দিয়ে সব জায়গায় খুঁজছি, কোথাও নৌকা পাই না, মানে কিভাবে আসবো, 2 দিন যাবো দেখা হয় না, ভালো লাগতেছে না। এই জন্য আমি লুঙ্গি আজকে কি করছি, নৌকা পাই না দেখা লুঙ্গি হাতে নিয়ে তারপর সাঁতরে আসছি। আমি তো খুব সিরিয়াস লজ্জা পাইছি। পরে আমার খুব ভালো লাগলো যে আসলে আমার জন্য এতটা ইয়া করতেছে, যে আমাকে এত ভালোবাসে। এত রাত্রে নদীতে কেউ নাই, কিভাবে ও সাঁতরে নদীটা পার হলো। আর তাছাড়া যদি কোনো কিছু, আমরা তো জানি যে জিন বলতে কিছু আছে, যদি জিনেরা ওরে পায়ে টেনে নিচের দিকে নিয়ে যেত, এরকম কিছু হতো, আমি খুব ভয় লাগছে। তারপরে তার প্রতি আমার আরো ভালোবাসার এটা আরো বেড়ে গেল, সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে। এরপরে দুজনে দেখা হলো, কথা হলো ওই দিন প্রায় এইভাবে। এরপরে আবার 1 সপ্তাহ চলে গেল, 1 সপ্তাহ পরে আবার আরেকদিন আসছে। তো ওই দিন নৌকা পাইছে। আসার পরে আমাদের বাড়ির নিচে আর কি সাইড দিয়ে আমার গরু ছিল, আমার আব্বু গরু পালতো। তো গরু যে ময়লা পড়তো, যে ড্রেনটা ছিল, বড় একটা ড্রেন ছিল, তো গর্ত করে একটা ড্রেন বানাইছে। তো এটার উপর দিয়ে আবার একটা খেজুর গাছ দেওয়া ছিল, যেটার উপর দিয়ে মানুষ ওই সাইড দিয়ে কোনাটা দিয়ে আসতো। বলে যান। তারপরে আসতেছিল পা পিছলে আপনার রোমিও একজন লজিং মাস্টারের চেহারা আপনি চিন্তা করতে পারেন তার স্টুডেন্টের জন্য। ও মাই গড, ইটস রিয়েলি ফানি। ওকে, পরে ওকে চিনতে পারছিলেন তো রাতে?
নাকি দেখার পরে কে ভূত? তারপরে না, ও তো এরপরে এগুলি ধুইছে পরে, তো বুঝতে পারছে যে ড্রেনের মানে গরুর যে ড্রেন ময়লা, তো কি বিশ্রী গন্ধ, তো ওগুলো তো ওর গায়ে লাগছে। ও যায় আবার আমাদের পুষ্পনীতে এগুলো ধুইছে ঠিক, কিন্তু পড়ে যে গেছিল এক সেটটা পুরোটা রাবে নেই, একদম লুঙ্গি অর্ধেকটাই ভিজা। তো তখন তো লুঙ্গি চেঞ্জ করার সুযোগ ছিল না, ময়লাগুলো ধুয়ে আসছে। আমার বলতেছে যে সাবিনা আজকে কি হয়েছে জানো, দেখো আমার লুঙ্গিটা ভিজা। কি হয়েছে, আজকে কি সাঁতরে আসছেন? ফার্স্টে তো সার্চ ছিল অবস্থা, আপনি বলতাম, তারপরে তুমি বলা শুরু হয়েছে। তুমি কি সাঁতরে আসছো আজকেও? না, আমি আজকে সাঁতরে আসিনি, আমি তোমাদের ড্রেনে পড়ে গেছিলাম। আমি তারপরে তখনও আমার খুব খারাপ লাগলো, আসলে ও আমাকে এত লাভ করে। সব ক্লাস 6 এ থাকা অবস্থাতেই ঘটনা নাকি একটু বড় হয়ে গিয়েছেন এর মাঝখানে? সব ক্লাস 6 হচ্ছে সব ভয়াবহ অবস্থা। ওকে, তারপরে আমি মানে তখন অনুভব করলাম যে আসলে ও আমাকে অনেক বেশি লাভ করে। আমার আব্বা আম্মা যখন বুঝতে পারলো, আমার আব্বা আম্মা তখন ওরে পছন্দই করতো না। আপনার আব্বা আম্মা কিভাবে বুঝতে পারলো? কারণ ওই যে আমাদের বাড়িতে যে ভাবি দেখলো, এরপরে তো শুনলো, তখনও তারা বুঝতে পারছে যে তাদের মধ্যে রিলেশনটা আছে, তো ওই টার্গেটটাই ছিল। তারপর ওই যে একদিন আমার ডিম দেখলো, ডিমটা তখন আমার জিজ্ঞাসা করছিল যে তুই ডিম খাওয়াস না, তো আমি কিছু বলিনি। বলতেন যে তার রাতে এত কষ্ট করে আসে বেচারি, তার তো এনার্জি দরকার আছে, এনার্জি। এই যে রাত দুপুরে সাঁতরে নদী পার হচ্ছে এবং তারপরে এই যে গরুর ময়লা টয়লা মেখে, তার তো কিছুটা এনার্জির দরকার আছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। ঠিক 12:06 আমরা ফিরে আসবো সাবিনার কাছে। ইটস রিয়েলি অসাম লাভ, খুবই সুন্দর একটা গল্পের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সময়টি আসলে সবসময় আমরা বলে থাকি যে হ্যালো ইট 920-তে যে জীবনের গল্পগুলো এখানে প্রচারিত হয়, কোনো বাকি আসলে বোঝার কোনো ব্যাপার থাকে না, বা এরপরও যে আসলে কি ঘটতে যাচ্ছে আপনি এখনই অনুমান করতে পারবেন না। হ্যালো ইট 920 যে জীবনের গল্পগুলো প্রচার করা হয়, সবসময় আমরা এই বিষয়টি খেয়াল রাখি যে এই জীবনের গল্প শুনে আপনি কিছু শিখতে পারবেন, কাজ করবে। আমরা ফিরতে চাই আবারও সাবিনার কাছে। সাবিনা, যে জায়গাটিতে আমরা ছিলাম, হ্যাঁ আপনি বলছিলেন যে আপনার বাবা মা বোঝার একটা ব্যাপার চলে আসছিল। আমার বাবা মা যখন বুঝতে পারলো, আমার আম্মা আমাকে বুঝালো অনেক, ওর সাথে তুমি রিলেশন করো না, পড়াশোনা করো, ছোট এখনো বড় হও আরো। তো আমার আব্বা আমার সাথে রাগারাগি করতো, আব্বা কখনো আমাদেরকে ধমক দিত না বা কিছু বলতো না, আমার আম্মাকে বলতো যে তুমি মেয়েকে বুঝাও না কেন, মেয়েকে বুঝাও না কেন। তো আম্মা বলার পরে আমি আম্মাকে বললাম যে আম্মা, তখন আমি ছোট ছিলাম, তো তারপর আমার ভিতরে যে এতটুকু ছিল, আমি ওকে লাভ করি, যে ওকে ছাড়া আমি বাঁচবো না, আমার এরকম একটা অনুভূতি ছিল ওই সময়টাতে। হ্যাঁ, তো আমি বলছি যে আম্মা, আমি ওকে ভালোবাসি, প্লাস আমি ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বলতেছে ওর সাথে যোগাযোগ হয় তোর কিভাবে? আমি যোগাযোগ হয় তো একদিন আমার ভাই আর কি আমার বইয়ের ভিতরে একটা লেটার পাইছি, তো আমি যখন পড়তে বসতাম বইটা খুলে আপনার ছোট ছিল আপনার ভাই? হ্যাঁ, তো বইয়ের ভিতরে লেটার পাইছি, লেটারটা আবার আমার আম্মাকে দেখাইছি নিয়ে। তারপর তো বুঝতে পারছে তাদের মধ্যে চিঠির মাধ্যমে যোগাযোগ হয়। তো বলতাম যে তোদের কাছে চিঠি কে লেনদেন করে? ওই লোকটা তার খুঁজে পেল না। ও এতই ট্যালেন্ট ছিল তখন যে খুব সেফলি কাজ করতো, যে কেউ বুঝতে পারতো। আমরা রাত্রির বেলা যে দেখা করতাম সেটাও কেউ বুঝতে পারতো না, জানতে পারতো না। সারা রাত দুজন বাড়ি বসে থাকতাম, কিন্তু কেউ জানতো না, এরকম হতো। আমি তার প্রতি যে কতটুকু দুর্বল সেটা আমি আমার কাছে প্রকাশ করার চেষ্টা করলাম, আমার বুঝলো না। তারপরে ওর কাছে গেল, যাওয়ার পর বললো যে আপনি কেন আমার মেয়ের পিস নিয়ে আসেন, এখন আমার মেয়ে পড়াশোনা করবে, আপনি আপনার মতো করে থাকেন। আমার মেয়ে মানে ওরে যে অনেক কথা বলে আসছে, তো আমি বুঝতে পারছি যে ওকে অনেক কিছু বলছে আমার আম্মা। বলার পরে ও আমাকে একটা চিঠি লিখলো যে হয়তো তোমার সাথে আমার বিয়ে হওয়া সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও, এই পর্যন্তই আমাদের সম্পর্ক, তুমি আমাকে ভুলে যাও। ওকে, আমি খুব আপসেট যে না, এটা কি করে সম্ভব, যে আমি ওরে এত লাভ করি, আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ভালোবাসি, আর জীবনে ফার্স্ট কোন ছেলে আমাকে ভালোবাসছে, সে যদি আমাকে ছেড়ে চলে যায় আমি খুবই কষ্ট পাবো, ওকে ছাড়া আমার লাইফ তুচ্ছ, এরকম মনে হলো। তারপর আম্মাও আমার সাথে খুব রাগারাগি করলো। ওই দিন রাত্রে আমার আম্মা ডাক্তার কাছে গিয়েছিল, আম্মাকে তখন ডাক্তার ওষুধ দিচ্ছে, তো ঘুমের ট্যাবলেট দিছিল, ওখান থেকে আম্মা একটা ট্যাবলেট রাত্রে খাইছে, আর বাকি 9টা আমি খেয়ে ফেলছি। আপনি কিভাবে বুঝলেন যে এটা ঘুমের ট্যাবলেট ছিল? আম্মা যখন খায় তখন বলছে যে এটা ঘুমের ট্যাবলেট। আপনি ঘুমের ট্যাবলেট গুলো কেন খেলেন? মানে আপনি মরে যাবেন? হ্যাঁ, কারণ ও আমাকে বলছে ভুলে যাও, আর আম্মাকে বুঝাতে ব্যর্থ হলাম, আম্মা বুঝতে চাচ্ছে না। তার মানে কি ওর সাথে আম্মাকে বকাঝকা দিয়েছিল ওই সময়টাতে? হ্যাঁ, বকাঝকা দিয়েছিল, প্রচুর বকাঝকা দিয়েছিল। আব্বাও অনেক বকা দিয়েছিল, যার কারণে মনটা খারাপ ছিল। আমি এখানে একটু নোট করতে চাই প্রিয় শ্রোতা, আমি আমার জীবনে এরকম একটা ঘটনা জানি, আমার এক ফ্রেন্ডের ঘটনা। এরকম ফ্রেন্ডের বয়সটা অনেক বেশি ছিল, 25 থেকে 26-এর মতো, এবং ওই সময়টাতে এসএসসি পড়ুয়া
পড়ুয়া একটা খুবই ট্যালেন্ট একটা মেয়ে তার প্রেমে পড়ে যায়, এবং এটা তার মা জানতে পারে। জানার পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো, বাবা থাকতেন সাউথ আফ্রিকাতে, তো মা সরাসরি মেয়ে যাকে লাভ করে সেই ছেলেটাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে মা অনেক সুন্দর করে ছেলেটাকে বোঝায় যে তুমি তার কাছে এখনই কোনো রিয়াক্ট করো না, বা এখনই যদি তুমি ওর কাছ থেকে দূরে সরে যাও, বা আমার মেয়েটা এরকম, আমার মেয়ে সবকিছু, আমি খুবই ফ্রেন্ডলি মেয়ের সাথে, খুব সুন্দর করে বোঝায়। এবং বোঝানোর পরে ছেলেটা খুবই সফটলি মেয়েটাকে ধীরে 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 নিজের কাছ থেকে সরিয়ে দিয়েছে। এবং ছেলেটার কাছ থেকে আমার শোনা যে পরবর্তীতে মেয়েটি এসএসসিতে গোল্ডেন A+ পায়। আমি মনে করি যে আমার জানা মতে আমার এই ছোট্ট জীবনে সবচাইতে বেস্ট এক্সাম্পল হচ্ছে এটা, যে মা সবচাইতে ক্রুশিয়াল রোলটা ওই সময়টাতে প্লে করেছিল। যে সে জানতো যে মেয়েকে যদি আমি সেভ করতে চাই, পড়াশোনা যদি ভালো করতে চাই, তাহলে আলটিমেটলি ছেলেটাকে দূরে সরালে একটা সমস্যা হবে। আর ছেলেকেও একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া যে তুমি এর সাথে এই যেভাবে সফটলি লাভ করে এইভাবে জড়িয়ে পড়ো না, তাহলে পরবর্তীতে সেটা তোমাদের দুজনের জন্য অমঙ্গল হবে। এবং পরবর্তীতে যে ঘটনাটা ঘটে সেটা হলো, ছেলেটা ধীরে ধীরে মেয়েটার কাছ থেকে দূরে সরে গিয়েছে এবং তাদের মধ্যে কখনো দেখাও হয়নি, এবং মেয়েটাও ধীরে ধীরে ছেলেটাকে ভুলে গিয়েছে। লম্বা একটা সময় পরে মেয়েটা ফোন করে ছেলেটাকে থ্যাঙ্কস দিয়ে দিয়েছিল যে আপনি এত ভালো একটা রোল প্লে করেছিলেন, এবং ছেলেটা তখন বলে যে আমি রোলটা শুধুমাত্র তোমার মার জন্যই প্লে করেছিলাম। অদ্ভুত সুন্দর একটা স্টোরি। যাই হোক, আচ্ছা, এই যে 9টা ঘুমের ট্যাবলেট খেলেন, তারপরে কি হলো? খাওয়ার পর ওরা আমি আরেকটা চিঠি লিখলাম, একটা যে এই হয়তো তোমার সাথে আমার শেষ চিঠি লেখা, হয়তো তুমি আর আমাকে কখনো দেখবা না, তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না, আমি চলে গেলাম তোমার কাছ থেকে সারা জীবনের জন্য। ওটা ঘুমের ট্যাবলেট খেয়েছি, ভালো থেকো। একটা চিঠির মধ্যে লিখেছিলেন 9টা ঘুমের ট্যাবলেট খেয়েছেন? হ্যাঁ। তারপরে লিখে ওরে রাত্রির মধ্যে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, দিছি। কিভাবে দিলেন? দেওয়ার মাধ্যম ছিল অনেকগুলো। কাজিনের ছেলেরা যে পড়তো, তারা 3 ভাই ছিল, তারা 3 ভাই আমার লেটার করতো, হ্যাঁ, পত্রবাহক ছিল প্রধান, আর আমার ছোট ভাই বোন ছিল, ওরাও দিত। ও আবার ওই দিন রাত্রে আমাদের বাড়িতে আসছিল, ওই ভাবির কাছে আমি ঘুমের টেবিলগুলি খাইছি, ও তখন আমাদের বাড়িতেই আছে। চিঠিটা পাইছে, পাওয়ার পরে ও কাউকে কিছু বলেনি। তারপর ওই দিন ভোর সকালেই ও বাড়িতে চলে গেছে। ও ভাবছে হয়তো আমি মরে যাব বা ওর পুলিশে ধরবে, এরকম একটা ওর ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো। ভালোবাসলে নাকি ভয় থাকে না? দেখুন, জীবনেরও ভয় আছে। যে ছেলেটি রাতের বেলা নৌকা পাওয়া যাচ্ছে না বলে সাঁতরে পার হচ্ছে, একেবারে গরুর ময়লা পানি যেগুলো আছে সেগুলো মাথায় মেখে টেকে নায়িকার সাথে দেখা করতে যাচ্ছে, হিরোইন, আমাদের আজকের অতিথি সাবিনা। এবং সেই ছেলেটি যখন শুনলো যে তার মনের মানুষটি ঘুমে ট্যাবলেট খেয়েছে, সে কাউকে বলতে পারলো না আত্মসম্মানের ভয়ে বা নিজের জীবনটা বাঁচানোর ভয়ে। সে পরের দিন ব্যাগটা গুছিয়ে বাড়িতে দৌড় দিয়েছে। আচ্ছা, এই ফাঁকে আমরা একটু জানি মিলনের বাড়িটা আসলে কোথায় ছিল? বাড়ি ছিল ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে সেখানে কেন থাকতো? এখানে লজিং মাস্টার থাকতো। শুধু লজিং মাস্টারই করতো? হ্যাঁ, ও বাড়ি থেকে বলে আসছে যে ওইখানে পড়াশোনা করে, পড়াশোনার জন্য আসছে। মেট্রিক পরীক্ষা দিয়ে এখানে আসছে। লজিং মাস্টার থেকে পড়াশোনা করে? হ্যাঁ, মেট্রিক পরীক্ষা দিয়ে আসছে, এখানে আসার পরে রেজাল্ট হয়েছে। এখানে ও বাড়িতে জানতো যে ও পড়াশোনা করে, কিন্তু আইসা ও পড়াশোনা করেনি, পড়াশোনা স্থগিত দিয়ে দিচ্ছে। আর এলাকার লোকজনকে সবাই শোনাইছে যে আমি বিএ পাস করি। বিএ পাস না শোনালে ওর কাছে কি ওর লজিং মাস্টার হিসেবে কেউ রাখবে না, স্টুডেন্ট দিবে না, এই জন্য বিএ পাস শোনাইছে। আমিও জানতাম যে বিএ পাস, তখন ব্যাগটি গুছিয়ে চলে গেছে। পরে আমি সকালে ঘুম থেকে উঠছি, উঠে দেখি আপনার 9টা ট্যাবলেটে কোনো কাজ হয়নি। আমি দেখি কি মরি নাই। আপনি দেখেন কি আমি মরেননি? সকালে ঘুম থেকে ওঠার পর কি মনে হলো আমি কই আছি? হ্যাঁ, এটাই কি পরকাল? সিরিয়াসলি তখন তো আমি ভাবতাম এটা কি পরকাল? চোখ খুলে দেখি কিনা আমি মরি নাই, আমি এখনো দুনিয়াতে। কখন শিওর হলেন যে আপনি দুনিয়াতে আছেন? যখন আমি সজাগ হয়েছি পরে ভাবতেছি যে আমি হয়তো মরে গেছিলাম। এরকম আমরা তো জানি যে মৃত্যুর পর একটা পরকাল থাকে, হয়তো ভাবছি আমি পরকালে চলে গেছি। ঘুম থেকে উঠে দিই না, দুনিয়াতে আছি আমার ঘরে। হাঁস চড়ে বেড়াচ্ছে, দাদি চিল্লিয়ে বেড়াচ্ছে, তারপরে মা ঘুরে বেড়াচ্ছে, মা রান্না করছে, হ্যাঁ, হাঁস ডাকতেছে, রাজহাঁস ছিল। এবং পারফেক্ট টাইমে আপনার ঘুম ভেঙেছে নাকি একটু ডিলে হয়েছিল? না, অনেক সময় লং টাইম ঘুম ভেঙেছে। তারপরে তখন আমি অসুস্থ হয়ে পড়ি অনেকটাই। তারপর চোখ খুলতে পারতাছি না, যেমন মনে হচ্ছে আমার ঘুমের রেশ এখনো কাটেনি। যে বাইরে যে গ্রাম এলাকায় কিন্তু সকালে অনেক সবাই ঘুম থেকে উঠে যায়, হাঁস মুরগি ছাড়ে, গরু বাছুর সবাই ইয়ে করে। আমার এসব শব্দে আমার ঘুমটা ভাঙছে, ঠিক আছে, কিন্তু তখন আমার ঘুমের রেশ কাটেনি। তারপর আমি ঘুমাচ্ছি, আমার বলছে কি হয়েছে, ও সারাদিন ঘুমাচ্ছে, ওর কি হয়েছে? ডাক্তার কাছে নিয়েছে, ডাক্তার বলছে কি না, ওর তো কিছু হয়নি, হয়তো প্রেশার টেশার কমে গেছে, ও তো চলে গেছে। তারপরে এভাবে আস্তে আস্তে আমি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে ও বাড়িতে চলে গেছে, আর আসে না। একটা লেটার লিখছে আমার ওই বাড়ি থেকে, যে মানে এমন সিম্পল ভাবে একটা লেটার লিখছে যে লেটারটা সবার কাছে পড়লো কোনো প্রবলেম নেই, ও স্টুডেন্টের কাছে লেটার লিখছে এরকম,
যে সাবিনা কেমন আছো, ভালো আছো কিনা, তোমাদেরকে দেখি না অনেকদিন, মনটা খারাপ লাগে। ওই যে আরো স্টুডেন্ট ছিল তাদের নাম উল্লেখ করছে এখানে, যে এটা এমন নর্মাল ভাবে লিখছে যে কারো হাতে পড়লে কোনো সমস্যা নেই। আর বলছে যে তোমাদের অনেক মিস করে, তোমরা একটা লেটার আমাকে দিও। পাওয়ার পরে আমি আবার ওরে আমার আনসার দিই যে না আমরা ভালো আছি, বা আমিও তোমাকে অনেক মিস করি। ও লেটার পাওয়ার পর বুঝতে পারছে যে আমি এখনো জীবিত আছি, মরে নেই। তারপরে ওর হাতে লেটার পরে 2 দিন পরে আসছে, মানে এই কদিন আসেনি, ও একটা ভয় ছিল। আসার পরে বললো যে দেখো বাড়িতে অনেক কাজ ছিল, ঝামেলা ছিল, আসতে পারি নাই, তুমি এরকম কাজ করছো, এটা কি করা ঠিক হয়েছে তোমার? তুমি ভালোবাসো বললে তুমি কি আত্মহত্যা করবা? তো আপনি জিজ্ঞেস করলেন না যে তুমি আমাকে এত ভালোবাসো, চিঠি পাওয়ার পরে দৌড় দিয়ে পালিয়ে কেন বাড়িতে গিয়েছিলে? সেটা আসলে অতটুকু জ্ঞান বুদ্ধি ছিল না, হ্যাঁ, যে আমি ওকে ঘুরে কথাটা জিজ্ঞেস করবো। যখন ও আইসা আবার আমাকে বললো যে না আমার অনেক কষ্ট হয়েছে তোমাকে ছাড়া থাকতে, এখানে একদিন না থাকলে ভালো লাগতো না, সেখানে প্রায় 1.5 মাস হয়ে গেছে আমি ছিলাম, তখন আমি সবই ভুলে গেছি। ঠিক এরকম কন্টিনিউ আবার দেখা সাক্ষাৎ হতো। তো ঘুমের ট্যাবলেটটা খাওয়ার ব্যাপার আমার আম্মাকে, যখন আমি সুস্থ হয়েছি তখন আমার আম্মাকে বলি যে আম্মা আমি ট্যাবলেট গুলি খেয়েছিলাম। আম্মা আবার ট্যাবলেট খুঁজছে যে ট্যাবলেট কোথায়, পরের দিন ট্যাবলেট খুঁজে ট্যাবলেট পায় না, তো আমি বলছি আমি খেয়ে ফেলেছিলাম। তারপর আম্মা বুঝতে পারছে যে কেন খেয়েছিলাম, তো আম্মা বুঝতে পারছে যে আমাদের লাভটা আসলে কতটা জটিল। আমি ঘুমের ট্যাবলেট খেয়েছি, নিজে আত্মহত্যা করার চেষ্টা করছি যে ওর জন্য। তো আব্বাকে বললো, আব্বাকে বলার পর বলতেছে যে না, তো প্রবলেমটা আসলে জটিল আকার ধারণ করতেছে, একটা সলিউশন করা দরকার। তখন আমাদের ক্লাস 6 প্রায় শেষ হয়ে আসছে, যখন আমি 2001 ফার্স্টে থেকে তো আমাদের রিলেশনটা শুরু হয়েছিল, এখন লাস্ট প্রায় চলে আসছে, ফাইনাল পরীক্ষা চলে আসছে প্রায়। তো আমার আব্বা বললো কি যে না ছোট হয়েছে দেখে কি হয়েছে, খুব ঝামেলা করতেছে, ওকে বিয়ে দিয়ে দাও। ছোটবেলাতে এরকম চিন্তা ভাবনা করলো বিয়ে দিয়ে ফেলতে হবে? হ্যাঁ, বিয়ে দিতে হবে। আমার আব্বা ওর পছন্দ করে না, ওর কাছে বিয়ে দিতে আসলে সাধারণত হয় কি যে সব ফ্যামিলিতেই ছেলে যতই যোগ্য হোক বাবা মা মেনে নিতে চায় না, প্রেম ব্যাপারটা মেনে নিতে চায় না, এটা হচ্ছে মেইন কারণ। তো ওর ব্যাপারটা মেনে নিতে যাচ্ছে না। আমার আব্বা বলতেছে না ওরে আমার ভালো লাগে না, তুমি আমার মেয়েরে আমি ওর কাছে বিয়ে দিব না, আমি আমার মেয়ে কেটে নদীতে ভাসাই দিব, তো আমি ওর কাছে বিয়ে দিব না। তা আমার আম্মা আবার তার উত্তর আমার আব্বাকে সাথে সাথে বলছে যে তোমার মেয়েকে যদি তুমি নদীতে কাইটা ভাসায় দাও, তাও তোমার মেয়ে অন্য জায়গায় বিয়ে বসবে না, ও মরতে রাজি আছে তো অন্য জায়গায় বিয়ে বসবে না। আমার কাছে সাধারণত অনেক কিছু শেয়ার করতাম। তারপরে ও যখন দূরে চলে গেছে তখন আমি আমার এক বান্ধবীর কাছে ব্যাপারটা নিয়ে একটু শেয়ার করছিলাম। ও আবার করছে কি এই ব্যাপারটা আমাদের পুরো বাড়িতে বলে দিছে যে ওর মিলন স্যারের সাথে রিলেশন আছে, বলে দিছে। তো গ্রাম এলাকা তো মোটামুটি ছড়াতে সময় লাগে না এসব কথা, প্রচুর দ্রুত, অনেক দ্রুত পুরো এলাকা ছড়াই গেছে। তারপরে আমার আব্বা ছেলে দেখা শুরু করলো, তবে আমাদের এক রিলেটিভের সাথে বিয়ে ঠিক করলো, ওখানে বিয়ে ঠিক করলো। ছেলেটা কি করতো? ছেলেটা সম্পর্কে একটু বলবেন যার সাথে বিয়ে ঠিক হলো? তার সম্পর্কে আমি জানতাম না, তেমন কিছু জানতেন না? তো ওইখানে বিয়ে ঠিক করছে, বলছে ওর আমি ওইখানে বিয়ে দিয়ে দিবো, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে আমি ওর বিয়ে দিয়ে দিবো, আমার মান সম্মান বাঁচাতে হবে এখন। ও যা শুরু করছে যে কখন না জানি কোনো অঘটন ঘটায় ফেলে। যখন আমার আবার বিয়ে দিয়ে দিবে তখন ও বললো যে না আমি বিয়ে করবো। মানে আমার বিয়ের ব্যাপারে যখন আলোচনা হচ্ছে তখন আমি আমার বোনের জামাইদের বলি, দুলাভাইদের বলি, বড় 2টো বোন আছে, বোনদের কাছে বলছি যে আপু আমি যদি ওর দিয়ে সুখী হই তাহলে তো কার কি সমস্যা, ও অনেক ভালো, তারপর আমাকে অনেক লাভ করে, নদীতে সাঁতরে সাঁতরে আসে। হ্যাঁ বলি নাই, হ্যাঁ আমাকে অনেক লাভ করে, আর ওকে পেলে আমি সুখী হব। তো আমি সুখী হলে সমস্যা কি, যেখানে বিয়ে দিলে সেখানে আমি সুখী না হতে পারলাম তাহলে তো প্রবলেম। তো আমার বোনেরা বললো যে দেখ আব্বা রাজি না, তো আমরা কি বলবো। তো আমি আমার দুলাভাইদের কাছে বললাম, দুলাভাইয়ের অনেক আদর করতো, তারা আমাকে ছোট বোনের মতো দেখতো। তো তাদের কাছে বললাম যে দুলাভাই আপনারা কি করবেন আমি জানি না। তো মেজি দুলাভাইয়ের হাতে দিলাম, দুলাভাই আমি আমার হাত ছাড়বো না, আপনি বলেন যে আমাদের এই প্রবলেমটা সলভ করে দিবেন আপনি। তবে দুলাভাইকে রিকোয়েস্ট করার জন্য আমার আম্মাই বলছিল যে দেখ তোর দুলাভাইদের বলে ওরা যদি বলে তাহলে তোর আব্বা রাজি হবে। তখন আমি যাই দুলাভাইদের বললাম আর কি। আর তখন আমি দেখতে সুন্দর না, তখন তো আমি কালো ছিলাম বা চেহারা তেমন একটা ভালো ছিল না। মাও চিন্তা করলো বা আমিও চিন্তা করলাম যে এখন এই যে একটা দুর্নাম ছড়াইলো গ্রাম এলাকা, এখন হয়তো আর ভালো জায়গায় বিয়ে হবে না, আর ওকে আমি ভালোবাসি, এটা আমার মার ধারণা ছিল। আমি চিন্তা করতাম যে ওকে আমি লাভ করে আমি ওকে বিয়ে করবো, আর ও যদি না পাই তাহলে আমি আত্মহত্যা করবো। তারপর আমার দুলাভাইরা আমার আব্বার কাছে বলে অনেক বুঝিয়ে তো আমাদের বিয়ে কাজটা শেষ করে বিয়ে হয়ে গেল আপনাদের। হ্যাঁ দাঁড়ান। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমি গল্পটা শুনছিলাম বলে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আপনার তখন বয়স কত?
6 থেকে 7 উঠছে। 7 উঠেছেন, তার মানে আপনার বয়স হচ্ছে 12 বছর, বিয়ের বয়স তো হয়নি। ইভেন আপনি প্রকৃতিগত ভাবেও সেই সময়টাতে একটা মানুষের সাথে ঘর সংসার করার মতো। বলি যে আমি আমাদের বংশের ধরা যায় সবারই স্বাস্থ্য ভালো, লম্বা সবাই, তো আমি ওরকম লম্বা ছিলাম অনেক, আমাদের বেশি তখন স্বাস্থ্য ছিল অনেক আর কি। যাই হোক, কিন্তু বয়সের দিক থেকে আপনি ম্যাচিউর ছিলেন না। প্রথম কথা হচ্ছে এটা মাত্র 13 বছর বয়স। প্রেম করেছেন, ভালোবেসেছেন, সেটা মনের দিক থেকে প্রথম একটা মানুষ সে আপনার জীবনে এসছে, এবং তার জীবনে আপনি প্রথম ছিলেন কিনা সেটাও আপনি নিশ্চিত নন। ওই সময়টা থেকে আপনি নিশ্চিত ছিলেন যে তার জীবনে আপনি প্রথম, এবং আমরা ধরে নিতে। হ্যাঁ, আমি জানতাম যে ও আমাকে ফার্স্ট লাভ করে, ও ফার্স্ট এবং লাস্ট আমি ওর জীবনে, আমার জীবনে ও ফার্স্ট এবং লাস্ট। আচ্ছা, ভালোবাসার কোনো কমতি ওই ছেলেটার দিক থেকে সাবিনার জন্য ছিল না, কারণ ও যে অ্যাটিটিউড গুলো করছে সেগুলো কিন্তু বারবারই ফোকাস করে যে ও অনেক বেশি ভালোবাসে সাবিনাকে। কিন্তু এই বয়সে বিয়ে দিয়ে দেওয়াটা আদৌ উচিত হয়েছে কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, যদি পরিবারের দিক থেকেই বলি। কারণটা হচ্ছে, যখন রাজি হয়ে গেল ছেলেটার সাথে সাবিনার বিয়ে দিয়ে দিবে, তখন ফ্যামিলি দুজনকে ডেকে নিয়ে এসে বা দুটো ফ্যামিলিকে একত্র করে সাবিনার ফ্যামিলি কি তাদেরকে বোঝাতে সক্ষম হতো না যে মেয়েটা এখন ছোট, অন্তত সে 18 বছর বয়স হোক, আর একটু লেখাপড়া করুক, তারপরে বিয়ে দিয়ে দিই? চেয়েছিল আমার আব্বা, বলছে যে তোমার ফ্যামিলি থেকে কে আছে, তোমার ফ্যামিলি কে আনো, তোমার বাবা মাকে আনো। তবে মাঝখানে ওর মামা এসে আমাকে দেখে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে ওর ফ্যামিলি থেকে, মানে মামা এসে দেখে যাওয়ার পর ওর ফ্যামিলি থেকে ও কিছু জানতো আর কি। তো ও বলতো কি, আমার মামা এসে দেখে গেছে, আমার মামার চয়েস ফার্স্ট এবং লাস্ট চয়েস, আমার বাবা মা খুব বৃদ্ধ, আমি যা বলি তাই শুনবে, আর তাদেরকে আনা সম্ভব না, আপনার বিয়ে পড়ানোর কোনো প্রবলেম হবে না। না, বিয়ে পড়ানোর আগে যেটা আপনার বাবা কি এটা বলেছিল যে বিয়েটা আরো পরে হোক, আমরা ফ্যামিলিগত ভাবে এটাকে ইয়ে করে রাখি? না, এক্ষেত্রে আমার বাবার অ্যাকচুয়ালি কোনো ধরনের নিয়ত ছিলই না। প্লাস তখনও যেদিনও বিয়ে হয় ওই দিন পর্যন্ত আমার আব্বা রাজি ছিল না। ওই দিনও চিল্লাচিল্লি করছে, আমার মেয়েকে আমি মেরে ফেলবো, তো আমি বিয়ে দিব না, মেয়ে ফেলবো, তখন বিয়ে দিব না, আমার মেয়েকে আমি বিয়ে দিব না, আমার মেয়ে ছোট, ওকে আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। যখন বিয়ের কাজটা শেষ হয় তারপর পর্যন্ত আমার আব্বা চিল গেছে, মেয়ে বাড়িতে সবারই চিল গেছে, বলছে যে আমার ওরা পছন্দ না, ওর কাছে আমি বিয়ে দিব না। আপনার বাবা কি ওনার ফ্যামিলিতে গিয়ে ময়মনসিংহ গিয়ে দেখে এসেছিল ছেলেটা কি আছে না? ওর মামা আসছিল দেখতে, তখন আমার আব্বাও আবার আমার বিয়ের আগে ওরা যায় দেখে, ওদের ফ্যামিলি দেখে আসছে। তো আপনার বাবা কি বলেছিল ফ্যামিলি সম্পর্কে? তখন বলেছিল যে ওর ফ্যামিলিতে নর্মাল আর কি, নর্মাল বলতে কি অবস্থা মোটামুটি ভালো, বলেছে যে না খুব খারাপ না, আবার খুব ভালো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা রাজি ছিল না কোনোভাবেই, কিন্তু আপনার দুলা ভাই, আপনি এবং আপনার মা সবাই মিলে? মেনলি হচ্ছে যে আমার বাবা চাচ্ছিল না যে আমাকে ঢাকার বাইরে বিয়ে দিবে, চাচ্ছিল না এটা। প্লাস ওরে আমার আব্বু পছন্দ করতো না, যেহেতু ও অনেকদিন পর্যন্ত আমাদের বাড়িতে ছিল, ওর চলাফেরা সবকিছু লক্ষ্য করছে। সেটা ঠিক আছে, যদি ওখানে একটা ভালো পাত্র থাকতো তাহলে তখন বাবা রাজি হয়ে যেত। কিন্তু আমার প্রসঙ্গটা হচ্ছে যে বয়সটাই তো বিয়ের না, এত ছোট বয়সে কেন বিয়ে দিবে? আপনার বোনের গুলোর ক্ষেত্রে কি হয়েছে? হ্যাঁ, এরকমই হয়েছে, ক্লাস 6-7 পড়ে অবস্থায় বিয়ে দিয়ে দিয়েছে। আমার বোনদের বা আমাদের এলাকাতে এরকমই হয়, বাল্য বিবাহটা বেশি প্রচলিত। একটু বড় হলে ভাবে মেয়েরা যদি কোনো কিছু করে ফেলে, কারোর সাথে রিলেশন হয়, মান সম্মানের ব্যাপার, মেয়েরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। সোশ্যাল রিয়েলিটি এখানে ফোকাস হচ্ছে, প্রিয় শ্রোতা, যা বাস্তবে ঘটে তাই। আমরা চাইলেই মন গড়া বয়স বানিয়ে নিয়ে 18 বছর বানাতে পারবো না ওকে। ওর বয়স 13 বছর বা 12 বছর ওর বিয়ে হয়েছে, এটাই সত্য, এটাই জীবনের গল্প, এবং আপনাকে এটাই মেনে নিতে হবে। তারপর আমার আব্বু তো বিয়ের পর পর্যন্ত রাগারাগি করলো। ও যে বাসায় লজিং থাকতো, ওই বাসা থেকে ওরা বরযাত্রী আসলো আমাদের বাড়িতে, আমাদের বাসা থেকে বরযাত্রীরা আমাকে ওই বাসায় নিয়ে গেছে। আচ্ছা, ওদের বাড়িতে নিয়ে গেছে। ওদের বাড়ি কোনটা? মানে ওই যে আরেক পাড়া আমাদের, যেখানে লজিং থাকতো? হ্যাঁ, যেখানে লজিং থাকতো ওখানে আপনাকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওইখানে নিয়ে গেছে। ওই বাড়ি থেকে বরযাত্রী আসছে, আমাদের বাড়িতে বিয়ে হয়েছে, তারপরে আবার বরযাত্রীরা আবার আমাকে নিয়ে গেছে তাদের ওই লজিং থাকার বাড়িতে। হ্যাঁ, লজিং থাকার বাড়িতে। ব্যাপারটা কেমন হয়ে গেল না যে লজিং বাড়িতে? তারা খুব মজার মানুষ ছিল, তারা খুব এনজয় করছে বিয়েটাকে, তারা ডান্স করছে, অনেক করে নিয়ে অনেক মজা করছে, যে ও এমন মজা করছে যে ও ওই বাড়ির ছেলে। আচ্ছা, তবে আমাদের বাড়িতে ছিল শোক, যে মনে হয়েছে যে কেউ মারা গেছে, যেরকম শোকের একটা ইয়া ছিল, কারণ আমার আব্বা রাগারাগি করছে অনেক, আব্দি মেনে নিতে চায় না, আর আমার আব্বার মতের বাইরে হয়েছে বিয়েটা। আর আমার দুলাভাইরা তখন বলছিল, আমার আব্বা রাজি হইতে বাধ্য হয়েছে এই জন্য যে বলছে যদি আপনি রাজি না হন তাহলে আপনার ওই 2 মেয়ে আপনি রেখে দেন, আমরা চলে যাই। আপনি যদি আমাদের কথার কোনো গুরুত্ব না দেন তাহলে আপনার মেয়ে আপনি রেখে দেন, আমরা চলে যাই। দুলাভাই? হ্যাঁ, দুলাভাই বলছে এই কথা। যার কারণে আব্বা মানে সে চিন্তা করছে ওর জন্য এখন আমার এই মেয়েদের জীবনটা নষ্ট করব। পরে আর আব্বা রাজি হয়েছে, রাজি হওয়া মানে কি, তারপর আব্বা রাজি না, মানে যাও মানে একটু সম্মতি দিয়েছে, সম্মতি না হলে তো আর বিয়েটা হয়েছে না, তো হয়েছে। হওয়ার পর আমার আব্বা খুশি না, আমার আব্বা বিদায় দিতে চাইলো না, ওদের বাড়িতে আমাকে নিল। ওইখানে বাসর ঘরে রজনীগন্ধা ফুল দিয়ে বাসর ঘরটা সাজালো। লজিং যে বাড়িতে ছিলেন ওই বাড়িতে বাসর ঘর? হ্যাঁ,
অদ্ভুত। ওকে। ফুল দিয়ে অনেক সুন্দর করে বাসরঘরটা সাজাইছে ওই বাড়ির ছেলেরাই। তারা ওই বাড়িতে টিম এসে ওরা নাচলো, ডান্স করলো, অনেক মজা করলো, আর খুব ভালো লাগলো। মনে হয়েছে যে আসলে আমার বিয়েটা আমার সার্থক হয়েছে। ওকে, ইউ ফিল টু গুড। আপনার খুব ভালো লাগছে, বুঝতে পারছি আমরা, আপনার মুখের হাসি দেখে বুঝতে পারছি যে আসলে যা চেয়েছিলেন ওই সময়টাতে, যেটার জন্য জীবনই রাখা যাবে না, সেরকম একটা ঘটনা ঘটে গেল। লাইফটা মনে সার্থক। তারপরে ওরা চলে গেল, সবাই চলে গেল, আমি বসে আছি, আমাকে রুমে দেওয়া হলো, আমি রুমে বসে আছি, ও আসবে। আসলো, আসার পরে রুমে ঢুকেই আমাকে বলে, তোমার আম্মা আমাকে টাকা দিবে বলছিল, আমাকে টাকা দিল না কেন? আমার হাতে টাকা নাই, আমি বিয়ে করছি, আমার হাতে টাকা না, আমাকে টাকা দিল না কেন? এটা কি ঠিক হয়েছে? আমার সাথে ছিটারি করলো প্রথম দিনই। আমি বললাম, আপনি কিসের টাকা চাচ্ছেন? কিসের টাকা দিবে আপনাকে? আমি বিয়ে করছি, আমার হাতে টাকা নাই, তারা জানে না আমাকে টাকা দিবে না। What a slap. ওকে, মনে হলো যে এতক্ষণ কই ছিলাম আর এখন কই পড়লাম, ঠাস করে গালে একটা চড় অতর্কিত ভাবে, ঠিক এরকম একটা ফিল। দাঁড়ান, আমি তো ভাবছিলাম যে এত কষ্টের পরে যে ছেলে আপনাকে পেলো বা যে ছেলেটাকে আপনি পেলেন, অদ্ভুত সুন্দর একটা বাসরাতের গল্প আমরা শুনতে যাব, ঠিক দরজাটা বন্ধ করেই যা বললো তাতে মোটামুটি স্ল্যাব ছাড়া আর কিছু না। ওকে, তারপর আমি বললাম, আপনার কি কিসের টাকা দিবে? বলো, তোমার আম্মা আমাকে টাকা না দিলে, আমার হাতে টাকা নেই, আমি বিয়ে করবি কি দিয়ে? আপনার কাছে টাকা নেই সেটা আমার আম্মা কি করে জানবে আপনার কাছে টাকা নেই? হ্যাঁ, আমাকে টাকা দিবে বলছে, আমার সাথে সিটারি করলো ফার্স্ট রাতেই। আমি তো তখন মানে অবাক যে আয়শা, যে এতদিন পর্যন্ত আমাদের রিলেশন ছিল, যেখানে আমাদের কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, যা আমরা অনুভব করছি, হয়তো রাত্রেবেলা দেখা হতো, দুজন বসে থাকতাম, অতটুকু ছিল। এখন হয়তো আমাদের বাসর হবে আর কি, হবে, কিন্তু সে তা না করে সে ওই টাকা পয়সা নিয়ে করতেছে, ডিসকাস করতেছে আমাকে, কেন আমাকে টাকা দিল না, তোমার আব্বা আম্মা এরকম চিটার, তোমার আব্বা আম্মা টাকা পয়সা দেওয়ার কোনো কথাবার্তা হয়েছিল? ও টাকা চাইছে, হ্যাঁ, ও আমার বলছে যে আমার টাকা লাগবে, একটু পিছনের দিকে ঘুরে যাই, তাহলে আমার আম্মাকে বলছে যে আমাকে কিছু টাকা দিবেন আর জমি দিবেন ওরা কিছু। তো আমাকে আবার লেটার লিখে বলছে কি যে দেখো, তোমার আমার কাছে টাকা চাইছে, জমি চাইছি, ঠিক আছে তোমার আব্বার কাছে, কিন্তু এটা আমাদের সুখের জন্যই চাইছি, আমাকে বলছে। কিন্তু আমি এটা মেনে নিতে পারি নাই। তখন আমি খুব অদ্ভুত ছিলাম যে আমি মানে খুব কষ্ট পাইছি যে ও আমাকে লাভ করে, আমাকে বলছে যে তোমাকে আমি লাভ করি, তোমার গুণ, তোমার সততা, তোমার সবকিছু দেখে আমি তোমাকে লাভ করি, কিন্তু এখনো আমার বাবার কাছে টাকা চাচ্ছে কেন? তখন ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। মানে বিয়ের আগে আপনাকে জানিয়েছিল চিঠি দিয়ে? হ্যাঁ, একটা লেটার দিয়েছিল, সেখানে উল্লেখ ছিল যে আমি এই টাকা পয়সাগুলো চেয়েছি বা জমিগুলো চেয়েছি, সেগুলো আসলে আপনাদের সুখের জন্য, সংসারের সুখের জন্য, কিন্তু আপনি মন থেকে মানতে পারেন? হ্যাঁ, মন থেকে মানতে পারি না। তখন আমি আবার চিঠি দিয়েছি যে তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে তুমি এগুলো চাচ্ছ কেন? পরে ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। ওকে, হ্যাঁ, পরে এইভাবে আমাকে লেটারটা লিখে দিয়েছিল। তো আমি ওটা দেখে বলছি যদি কিছুই না চায়, আমাকে চায়, তাহলে তো আর কোনো প্রবলেম নাই। আর অত কিছু চিন্তা করার আমার বয়স ছিল না যে আসলে ও একবার চাইলো, ওর ভিতরে কেন এই চিন্তাটা আসলো। জি। তো ও আমাকে নিয়ে যে বাসরে ফার্স্টে এরকম করলো, আমার খুব খারাপ লাগলো যে আসলে তাহলে ওকে আমাকে বিয়ে করে নেই, ও আমার বাবার যে টাকা বা জমি ওগুলো লোভে আমাকে বিয়ে করেছে। তখন ওই দিন রাত্রে ফার্স্ট আমি বুঝতে পারি যে আসলে ও আমাকে বিয়ে করেনি। এতদিন ওর ভালোবাসাটা যে কি ছিল সেটা আদৌ আমি জানি না। হ্যাঁ, এরপরে তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে না, আসলে যাই হোক, আমরা যা চাইছি তা তো পাইছি, আমাদের তো বিয়ে হয়েছে, এখন আপনি যাই করেন, আমরা কোনো মতো দুজনে যদি চলতে পারি, খেতে পারলেই হলো, ওগুলো আমাদের কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, লাগবে না, বুঝলো। রাত পার হলো কথা বলতে বলতে। তারপরের দিন ওই বাড়িতে ওরা বউবতুর মতো ছোট করে একটা অনুষ্ঠান করার চেষ্টা করলো। তারপর আমার বোনেরা গেলো, আনলো, আমাকে যে নিয়ে আসলো, ওই যে আমাকে নিয়ে আসলো ওই বাড়ি থেকে, ওই বাড়িতেই জাস্ট ওই দিন ও আসলো, আমিও আসলাম। ওই দিন থেকেই আমাকে ফার্স্টের দিনে বলতেছে যাও আমার কাপড় চোপড় গুলো ধুয়ে দাও। সেকেন্ড ডেতে? হ্যাঁ, আমার প্রবলেম কি, যে থাক, হাজবেন্ড হয়েছে, এতদিন তো নিজে কাপড় চোপড় দিয়েছে কষ্ট করে, আমি ধুই। তারপর আস্তে আস্তে ওর চলাফেরাটা মানে ওর আচরণটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছিল শুধু। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিতে চাই। আমরা জানি ফ্লেভারটা চেঞ্জ হয়ে গিয়েছে, যেভাবে এগোচ্ছে জীবনের গল্প সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমরা সবসময় বলে থাকি। কোন বিরতিতে আসলে অনুমান করা খুবই মুশকিল যে এর পরে আসলে কি ঘটতে যাচ্ছে। এটা নাটক সিনেমাতে সম্ভব, জীবনের ক্ষেত্রে সম্ভব নয়, কারণ জীবন যেরকম সিলেবাস মেনে চলে না, এবং জীবনের গল্পও ঠিক এমন ভাবে এখানে প্রচার করা হয় যেটা কোনো সিলেবাস বা কোনো ইনস্ট্রাকশন মানে না। প্রকৃতি, ভাগ্য এবং নিজের কৃতকর্ম যে দিকে নিয়ে যায় জীবনকে,
জীবন ঠিক সেভাবে এখানে উঠে আসে জীবন চিরতে। দূরের জিনিস না অনেক সুন্দর, এবং যেটা হয় যে আসলে চাঁদকে আমরা পৃথিবী থেকে দেখি, চাঁদটা আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। চাঁদের মতো মুখ, চাঁদের মতো সুন্দর তুমি, কত উপমা চাঁদের জন্য। কিন্তু চাঁদের বুকটা কিন্তু অনেক এবড়ো থেবড়ো, এবড়ো থেবড়ো বলছি মানে উঁচু নিচু, দেখবেন যে গর্ত দিয়ে ভরা, এবং চাঁদের যে মাটি সেটা মোটেও দেখতে সুন্দর নয়। কাছাকাছি গেলে না সকল অসৌন্দর্যগুলো বা একটা মানুষের মধ্যে যে অসুন্দর জিনিসগুলো সেগুলো খুব ফুটে ওঠে। তারপরও সৃষ্টিকর্তা অদ্ভুত কিছু জিনিস দিয়ে মেয়েদেরকে সৃষ্টি করেছেন, এবং তারা কেন জানি মানিয়ে নেয় ব্যাপারগুলোর সাথে, ওইগুলোর মধ্যেই নিজেদের সৌন্দর্য খুঁজে বের করবার চেষ্টা করে। হ্যাঁ, তারপর কি হলো বলেন তো? তারপর এরকম 2-4 দিন গেল, ওর আচার আচরণ সবকিছুই আমার কাছে অস্বাভাবিক মনে হলো। আমি ওকে বুঝাতাম যে আসলে আমরা যে জন্য ভালোবাসছি, নিজেরা সুখী হওয়ার জন্য, সেটাই আমাদের মেইন। টাকা পয়সা কিছু না, আমি তোমার কাছে টাকা পয়সা শাড়ি গয়না কিচ্ছু চাই না, শুধু তোমার ভালোবাসাটা চাই। তুমি আমার একটু ভালোবাসো, আমাকে কষ্ট দিও না, কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলো না। ওই ছেলেটা তো তখন কোনো রোজগার করতো না, শুধুমাত্র ওই কয়টা টিউশনি করতো, টিউশনি করতো। তারপরেও বিয়ে করলেন তাকে, এবং একই সাথে চলবে কিভাবে? ও ফার্স্ট টাইম আমাদের এলাকায় আসার পরে যে টিউশনি করতো, তারপর আস্তে আস্তে ও টিউশনির ইয়াটা বাড়ছে আর কি, ভালো ভালো টিউশনি করতো কয়েকটা। তাও বলা যায় যে তখন 300-400 টাকা দিত পার টিউশনিতে। হ্যাঁ, তো ও বলতো যে আমি যা পাই তা দিয়ে আমরা অনেক ভালো চলতে পারবো, প্রতিদিন একটা করে মুরগি খেলো আমাদের কমবে না, টাকা শেষ হবে না। আর আমাকে এইভাবে বুঝাইতো, আমি বুঝতাম। আর লজিং এর বাড়িতে গিয়ে আপনি থাকছেন, আপনার খারাপ লাগছে না? না, লজিং বাড়িতে থাকি না। ওই সেকেন্ড দিন যখন আমার বোনেরা যে আমাকে নিয়ে আসলো বউবতে পরে, এরপর থেকে আর তো ওই বাসায় যাই না, যাওয়া হয়নি। ওকে, না ওই বাসায় যাই না, কারণ আব্বা আমার লজিং বাড়িতে দিবে, এটা কেমন দেখায় না। সেটাই দেখা গেল যে ওই বাড়িতে রাত্রে পড়াইয়া আবার চলে আসতো আপনাদের এখানে, আমাদের এখানে চলে আসতো। তো আমি আবার ওর জন্য ভাত তরকারি সব রেখে দিতাম, মাছ মাংস যাই রান্না হতো, আমি চেষ্টা করতাম যে আমি নিজে না খেলে ওর একটু খাওয়ানোর জন্য। ও আমাকে এসে জিজ্ঞেস করতো তুমি খাইছো? আমি বলছি হ্যাঁ খাইছি, আপনার চেয়ে বেশি খাইছি। বিয়ের পরে তখন তুমি থেকে আপনি হয়ে গেল। বিয়ের পরে তুমি থেকে আপনি হয়ে গেল? হ্যাঁ। কেন? তখন বলো তুমি আমাকে তুমি তুমি করে বলবা না, এতে বেয়াদব বেয়াদব মনে হয়, আপনি আপনি বলবা, এর মধ্যে সম্মান থাকবে। এটা কি আপনার হাজবেন্ড আপনাকে বলছে, মিলন আপনাকে বলছে? হ্যাঁ। মানে অদ্ভুত একটা চেঞ্জ দেখতে পেলাম প্রিয় শ্রোতা। সাধারণত যখন টিচার ছিল তখন আপনি দেখা স্বাভাবিক, প্রেমে পড়লে তুমি, বিয়ের পরে তুই তো গাড়িতে যাওয়ার কথা সাধারণত যেটা হয় আর কি। কিন্তু এদের ক্ষেত্রে আবার সেই ফুল ইউটার্ন যেটাকে বলে, আবার সেই পূর্বের জায়গায় ফিরে গেল আপনি। ওকে, তারপরে বললাম যে আপনি এরকম করেন না, আমি আপনি যা দেন তাতেই আমি। আপনি এটা মানলেন যে আপনি করে বলবেন, আপনি এটা মানলেন, মানতে পারলেন, কষ্ট পেলেন না? খুব লাভ করি, যার কারণে আমাকে যা বলতো আমি তাই করতাম। যদি বলতো যে তুমি এখানে সারাদিন বসে থাকবা, আমি সারাদিনে বসে থাকতে রাজি ছিলাম। আমি এত অন্ধের মতো ওরে ভালোবাসি যে ও যা বলে আমি তাই করি। লেখাপড়া বন্ধ হয়ে গেছে তখন পড়াশোনা চলে। তো আমাকে বিয়ে করার সময় আবার বলছে যে তুমি যত পড়াশোনা করতে চাও আমি তোমাকে পড়াশোনা করাবো। যখন আমার বিয়ে হয়ে যায় তখন স্কুল থেকে আমার টিচাররা পর্যন্ত আমাকে ইয়া করছে যে এত ছোট মেয়ে, এই এলাকার মেয়েদের এত ছোট ছোট মেয়ে বিয়ে দিয়ে দেয়। মানে আমার স্কুল থেকে, মানে ক্লাস 6 থেকে আমার হাই স্কুলে 10 পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট জানতো যে আমার বিয়ে হয়েছে। তো আমি স্কুলে যাইতাম, তখন ও আমাকে খাতা কলম কিনে দিত না, টুকিটাকি অনেক খরচ লাগতো, কিনে দিত না। এটা পড়াশোনার চাপও বাড়ছে। আমার আব্বাকে বলতাম, আব্বা বলছে এখন বিয়ে হয়ে গেছে আমি দিব কেন, কারণ আব্বা তো প্রথম থেকেই খুশি না। আমার বিয়ে হওয়ার পরে আব্বা যখন আমি বাড়িতে থাকি তখন আমার আব্বা বাজার করতো না, বলতো কি যে আমি কেন ওরে খাওয়াবো, ও বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে চলে যাক বাপের বাড়ি, আমার কাছে থাকবে কেন, আমি দুজনকে খাওয়া। This track was downloaded from FusionBD.com. মনে কি আমার ঠেকা লাগছে, যার কারণে দেখা যেত যে ওর জন্য বা আমার জন্য আমাদের ফ্যামিলিতে সবারই খুব কষ্ট হতো, খাওয়া দাওয়া বা চলাফেরা বা সবকিছু আস্তে আস্তে কমিয়ে দিল ঘরের ভিতরে। আবার মনটা খারাপ হয়ে গেছে যে মেয়েটাকে আমি এত আদর করলাম। আমি আসলে ফ্যামিলির আমার অন্যান্য বোনদের তুলনায় একটু কালো, যার কারণে আমার আব্বা আমাকে আদর করতে বেশি আদর করতো। জি। আর আমাকে নিয়ে স্বপ্ন দেখতো যে আমি ওকে পড়াশোনা করাবো, ও একদিন লয়ার হবে, তারপরে একটা শিক্ষিত ছেলে দেখে বিয়ে দিবে, এরকম একটা টার্গেট ছিল আমার আব্বার। তো যেহেতু আমার লাইফে এরকম হয়ে গেল, এটা আমার আব্বা কিছুতেই মেনে নিতে পারছে না, বিয়ে হওয়ার পর মেনে নিতে পারছে না। কিন্তু ওই দিক দিয়ে ওর চিন্তাধারা হচ্ছে এখন বিয়ে হয়ে গেছে, ওকে যদি এখন আমি বেশি বেশি লাভ করি তাহলে ওর বাবা মা ভাববে ও সুখী হয়ে গেছে, তাহলে আমাকে কিছু দিবে না। আমাকে দাঁড়ান, আমি যতটুকু বুঝে গেছি সেটা হচ্ছে যে ও যেটা প্রমাণ করার চেষ্টা করছে আপনার ধারণা মতে যে আপনাদের মধ্যে যদি একটু ঝামেলা থাকে তাহলে সুখী করার জন্য বাবা মা কিছু একটা টাকা পয়সা বা কিছু একটা দিবে। আমার এই জায়গাটা জানতে ইচ্ছা করছে, আপনার যে বড় বোনগুলোর বিয়ে হয়েছিল তাদেরকে ফ্যামিলি থেকে কিছু দেওয়া হয়েছিল? না, আমার বড় বোনকে কিছু দেওয়া হয়নি, মেজো বোনকে কিছু দেওয়া হয়নি। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? বাবা মাই ওদেরকে বিয়ে দিছে। কিচ্ছু দেওয়া হয়নি? মানে যৌতুক ছাড়া, যৌতুক যদি না বলি খুশি হয়ে কিছু দেয়া, কিছুই না? গিফট অনুসারে যা দেওয়া হয় ওরকম টিকিটে কিছু দিছে আর কি। তারপরে
বলছি যে আমার বাবার জমি ছিল, তো আমার বড় বোন- জমিটা কোথায় ছিল? আমাদের বাড়ির পাশেই। ঢাকাতেই? হ্যাঁ, ঢাকাতেই। কতটুকু জমি? জমি আমার আব্বার কতটুকু ছিল তো আমি এখনো জানি না। এখনো শিওর না, বাট জমি আপনাদের ছিল হ্যাঁ, এবং সেটা আপনার হাজবেন্ড জানতো? হ্যাঁ, আমাকে তো বিয়ের আগে প্রশ্ন করতো, বলতো কি তোমাদের ওই জায়গার জমিটার দাম কত, ওই জায়গার জমিটার দাম কত, যে জায়গার জমিটার দাম বেশি সে বলতো ওই জমিটা যদি তুমি যদি চাও তোমার আব্বার কাছ থেকে দিবে না? আমি কি হ্যাঁ, আমি আমার আব্বা আমাকে অনেক আদর করে, আমি যদি বলি আব্বা আমাকে ওই জমিটা দিবে। এগুলো আপনাকে বিয়ের আগে প্রেমে পড়ার সময় এগুলো জিজ্ঞেস করতো? জিজ্ঞেস করতো আর কি। হ্যাঁ, ওকে, তার মানে আপনার প্রেমে যেহেতু পড়ার ঢাকা, সময়, প্রেমে পড়ার পরে না, প্রেমে পড়ার সময় মানে ফার্স্ট টাইম দিয়ে আমাকে এগুলো জিজ্ঞেস করতো। আপনার কাছে এগুলো কিছুই মনে হতো না? না, কিছু মনে হতো না। আর আমি তখন বুঝতে পারতাম না যে আসলে ও কিসের জন্য এগুলো জিজ্ঞেস করছে। ওকে, হ্যাঁ। ওর ধারণা আমার সাথে ভালো ব্যবহার করলে হয়তো কিছু পাবে না, খারাপ ব্যবহার করতো। করতো। আচ্ছা, রাবিয়া বলতে কি আমাকে বলতো কি আজকে আমার কাপড় চোপড়টি ধুয়ে রেখো, তো জাস্ট একটা অজুহাত। আয়সা দেখছে যে কাপড়গুলো ধোয়া না, আমি কাপড় ধুবে কি দিয়ে সাবান নি, আয়সা বেদুম মার গালে মুখে মানে ঘুষি আর চোর। আপনাদের বাড়িতে বসে? হ্যাঁ, আমাদের বাড়িতে। আমি জানলাম না যে আমাকে মারা হলো কেন। মা পরে আমি জিজ্ঞাসা করলাম আমি কি অন্যায় করছি, আমাকে মারলেন কেন, তুমি আমার কাপড় চোপড়টি ধোও নাই কেন? আমার তো কাপড় চোপড় ধুবো, আমার তো সাবান নেই, আমি কি দিয়ে কাপড় ধুবো, কি দিয়ে ধুবো তুমি জানো? আমি জানি। বিয়ের কতদিন পরে গায়ে হাত তুললো? 2 সপ্তাহ হবে। বিয়ের 2 সপ্তাহ পরে গায়ে হাত তুললো? হ্যাঁ, মারার পর আমি খুব অসুস্থ হয়ে গেছি, যে আমি মানে গালে বা যে কানের এখানে মারছে, তো আমার কানগুলো খুব একদম ইয়ে হয়ে আসলে যে আমি 3-4 দিন আমার কানে কিচ্ছু শুনি নাই। তারপর ডাক্তার কাছে আপনার বাবা মা কি করলো ওই সময়টাতে? গায়ের সাথে সাথে আমার জ্বর এসে পড়ছে, আম্মাকে বললাম, ও আমাকে এখানে চড় দিচ্ছে, আমি কানে ব্যথা পাইছি, সাথে সাথে গায়ে জ্বর এসে পড়ছে। আমি মার খেয়ে তারপরে আমার কাছে টাকা ছিল কিছু, আমার বলছে ডাক্তার কাছে যা ঠিক হয়ে যাবে। মানে তখন মারার 3 দিন পরে ডাক্তার কাছে গেছি, তখন পর্যন্ত আমার গায়ে জ্বর একসাথে শুয়ে থাকতো, কিছু বলতো না। তারপর 3 দিন পর আমি নিজে একা একা ডাক্তার কাছে গেছি। এরকম ভাবে সময় কাটতে থাকলো, প্রায় 2-2.5 মাস হয়েছে। ও ফার্স্ট টাইম থেকে বিয়ের পর থেকেই ওর ইচ্ছে ছিল যে ও বেবি নিবে, কিন্তু আমি বলতাম যে আমি তো এত অনেক ছোট, আমি এখনো পড়াশোনা করি। আপনি কি হাঁসের ডিম খাওয়াতেন আগের মতো? হ্যাঁ, খাওয়াতাম। এখন তারপরও যে আব্বা বাজার করে বন্ধ করে দিচ্ছে, তেমন একটা বাজার করতো না। সবার পরে ভাত খেতে বসাতাম, তরকারি উঠায় রাখতাম ওর জন্য, খেতে বসতো তখন যে ডিম তেলে ভেজে না ওরা ভাত দিতাম। আমি যতটা পারতাম আমি ওরা খাওয়ানোর চেষ্টা করতাম। ডিম শব্দটা এখানে বারবার আসছে প্রিয় শ্রোতা। এই ডিমটা আসলে সিম্বল অফ লাভ। আমরা কেন বলছি, কারণ আপনি প্রথম থেকে শুনলে বুঝতে পারবেন যে ডিমের সাথে অদ্ভুত সম্পর্ক, অদ্ভুত ভালো লাগার একটা সম্পর্ক জড়িয়ে আছে, এবং এটা হয়তো কিছুই না কারো কারো কাছে, বাট ওর জায়গাটা থেকে, ওদের ফ্যামিলি জায়গাটা থেকে এটা অনেক বড় কিছু ছিল। আর আমার দাদি বলতো যে হাঁসের ডিম খাইতে পারি না ওর জন্য, ও শুধু জামাইরে খাওয়ায়, ও জামাইরে এত পরিমাণে খাওয়ায়, মানে আমি যা পাইতাম ওর জন্য রেখে দিতাম, নিজে না খেয়েও আমি রেখে দিতাম, বলতাম কি আমি ওরা বলতাম আমি খাইছি, আপনি খান, আমি খেয়েছি, খান। এবং সবার শেষে খাবার দিতেন এই কারণে যাতে ও আরামসে খেতে পারে। হ্যাঁ, আরামসে খেতে পারে, এক্সট্রা ভাবে ওর জন্য তরকারি উঠায় রাখতাম, আর সবার শেষে দিতাম, আর নয়তো সবার আগে খাওয়াতাম ওরে, যাতে কেউ দেখে যাতে কোনো প্রকার কোনো ইয়ে না করে, না বলতে পারে। কিন্তু সবাই বুঝতো যে ওরে কেন এক্সট্রা ভাবে খেতে দিই, কিন্তু বুঝলেও কিন্তু আমি চাইতাম যে ও আমাকে যেন ওরকম টর্চার না করে, আমার প্রতি যেন খুশি থাকে, আমাকে যেন আগের মতো লাভ করে। তো ওর চিন্তাধারা ছিল যে আমি যদি এখনই বেবি নিয়ে ফেলি, আমার বাবা 2-2.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার বাবার মন খুশি করতে পারে নাই ও, মানে ওর অত্যাচার বাড়াচ্ছে। ওর চিন্তাধারা যে আমার উপর অত্যাচার করলে আমার বাবা হয়তো আমাকে কিছু দিবে, ওকে কিছু দিবে, যে নাও 2-4 লাখ টাকা নিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য করো, আমার মেয়েকে এরকম করো না, ভালোভাবে রাখো। ওর ধারণা ছিল ওরকম। 2-3 মাস চেষ্টা করার পরও যখন পারলো না ইয়া করার জন্য, তুমি ফার্স্টে থেকে ধারণা আমি একটা বেবি নিয়ে নিবো, বেবি নিয়ে নিলে তারপরে চিন্তা করবে যে আমার মেয়ের বাচ্চা, এখন যদি ও চলে যায় মেয়েকেও পালতে হবে, মেয়ের বাচ্চাও পালতে হবে। আর এখন যদি আমি ওরে ফালায় রেখে যাই তাহলে ও পড়াশোনা করবে, সমস্যা নেই, ওরে পালতে পারবো রাব্বু। কিন্তু বাবু থাকলে তখন চিন্তা করবে যে বাবু সহ আমার মেয়েটাকে কোথায় বিয়ে দিব, আর মেয়ের তো বয়স কম, এই জন্যই বাবু নিবে। হ্যাঁ, ওই জন্য সে বাবু নিবে। তারপরে সে বাবু অলরেডি নিছে, তো আমি তো ছোট ছিলাম যে আসলে বেবি না নেওয়ার জন্য কি করতে আমি কিছুই বুঝতাম না। বাই দ্য ওয়ে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনাকে যখন বিয়েটা দিল আপনার বাবা মা, আপনি তো খুবই অল্প বয়স্ক ছিলেন। এই যে বিয়ের পরে যে স্বামী স্ত্রীর মধ্যে যে ব্যাপারগুলো খুবই জরুরি বিষয়, এগুলো সম্পর্কে আপনাকে কেউ কিছু বলেছিল, কোনো জ্ঞান দিয়েছিল? না, কেউ কিছু বলেনি। বিয়ের সময় সাধারণত যারা ভাবি থাকে, দাদি থাকে, তারা বলে দেয় এই সমস্যা হতে পারে, কিন্তু যেহেতু আমাদের রিলেশন ছিল আগে, সবার ধারণা মানে এই সম্পর্কে আগে অভিজ্ঞ জানি। হ্যাঁ, কিন্তু আসলে কিছুই জানতাম না আমি। তো আপনার হাজবেন্ডও কিছু বলতো না? না। পরে আমি প্রেগনেন্ট হলাম, প্রেগনেন্ট হওয়ার পরে
আমি বললাম যে আসলে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম কিভাবে, আর আমি তো বাবু নিব না এখন, আমার তো বয়স কম, আমি পড়াশোনা করি, আমি স্কুলে যাব কিভাবে, রাইট। আমি তো স্কুলে গেলে এখন আমাকে স্যাররাও আমাকে নিয়ে দুষ্টামি করবে, কারণ আমি স্যারদের সাথে অনেক দুষ্টামি করতাম ওই সময়টাতে হাই স্কুলে উঠছি, তখন স্যারদের সাথে অনেক দুষ্টামি করতাম। ক্লাস দুষ্টামি 7 এ বলতে পড়ো কি- একটা মেয়ে দুষ্টুমি করতেই পারে, এটা খুবই হ্যাঁ, স্বাভাবিক। দুষ্টামি বলতে কি just এমনি দুষ্টামি করতাম ক্লাসে গেলে। তো স্যারও বলতো এই কি বললি দাঁড়া বলে একটা বাড়ি দিত, মাথায় ব্যান্ড পরে আসলে দাঁড় করায় মাথায় যদি কাপড় দিতাম কাপড়টা সরাই ব্যান্ডে বাড়ি দিয়ে ব্যান্ড ভেঙে ফেলতো, দুষ্টামি করতো আর কি। স্যাররা আমাকে সবাই চিনে, অনেক স্টুডেন্ট আছে যে পিছনে বসে থাকে স্যাররা চিনেই না, কিন্তু আমাকে স্যাররা চিনতো। তা আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি, আমি যদি এখন এই স্কুলে যাই, তো স্কুলে গেলে স্যাররা আমাকে বলবে কি রে দুষ্টামি করবে, মানে আমার নিজেকে খুব লজ্জা লাগছিল যে আমি কিভাবে স্কুলে যাব। রাইট। কিন্তু ব্যাপারটা আমি মানে একদম লুকায় রাখলাম, লুকায় রেখে আমি স্কুলে গেলাম। দেখা গেল যে এক সময় যে এমন একটা সময় হয় মহিলাদের যে সময়টা লুকায় রাখা যায় না, কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, যখন আমি আমার পেটটা অনেক বড় হয়ে আসলো, তখন তো সবাই বুঝতে পারতেছে তুই কি প্রেগনেন্ট আমাকে জিজ্ঞাসা করে, তখন ওরা বলছে যে আসলে এই বেবিটা নেওয়া আমাদের এখন ঠিক না। এটা কয় মাস পরের ঘটনা? সাধারণত আপনি যখন বলছেন যখন বোঝা যায় তখন তো এটা লম্বা সময় পরে, 3 থেকে 4 মাস 5 মাস। হ্যাঁ, ও কনসেপ্টটা হচ্ছে আমার বিয়ের 1 মাসের মধ্যেই। আচ্ছা ঠিক আছে, না আপনি বলছেন যে আপনাকে যখন দেখে বোঝা যাচ্ছে, এটা কয় মাস পরে? কনসেপ্ট করার কত মাস পরে? এটা বোঝা যাচ্ছে 2.5 মাস পরে। 2.5 মাস পরে বোঝা যাচ্ছে। ওকে, তখন কি আপনার ফ্যামিলিকে আপনি বলেছিলেন যে এটা কনসেপ্ট করেছেন বা এরকম কিছু? তো হ্যাঁ, ফ্যামিলি থেকে কি বলেছে? আমার আম্মাকে বলেছি, তো আমার আম্মা বলতেছে যে না এখন তুই এত তাড়াতাড়ি বাবু নিবি, তো বয়স কম, পড়াশোনা করোস, মনে হয় এটা ওয়াশ করে ফেললে ভালো হয়। তো ওরে আমি বললাম, কারণ ওরে তো জানাতে হবে আমার, হ্যাঁ। তো ওর বলার পরে বলতেছে যে না তোমার মা একটা ভুল ডিসিশন দিচ্ছে তোমাকে, তুমি এটা ওয়াশ করবে না, এটা পাপ, এটা গুনাহ, এটা করা ঠিক না। পরে কি করব বলে কি এখন ওয়াশ করতে গেলে ভয় দেখালো যে ওয়াশ করতে গেলে অনেক সময় মহিলারা মারা যায়, অনেক ধরনের প্রবলেম হয়। ফার্স্ট বেবির ক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, রাইট? হ্যাঁ, আবার প্রথম বেবি থাক, কিছু করার দরকার নেই, কিন্তু তখনও তো আমি অল্প বয়স, এই সময় আমার বাচ্চা ডেলিভারি হওয়া আমার জন্য রিস্ক। তারপর কিছু করার ছিল না, যেহেতু প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম। তারপর স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে। কিন্তু পড়াশোনার প্রতি আমার প্রচুর নেশা ছিল, আমি স্কুল যেতাম না, কিন্তু আমি বই বসে বসে বাসায় পড়তাম, আর বলতাম কি বেবি হওয়ার পরে আমি যে পরীক্ষা দিব, আমি পড়াশোনা করব। আমি একটু জাস্ট খালি নক করতে চাই, আমি বিশ্বাস করি যে আজকের এই হ্যালো উইথ 920 শুনছো, যে সাবিনা আজকে এখানে এসে জীবনের গল্পটা বলছে, এরকম অনেক সাবিনাই আজকে হ্যালো উইথ 920 শুনছো। আমরা তাদেরকে বলতে চাই যে আমরা বারবারই বলি জীবনের এমন কোন গল্প এখানে প্রচার করা হয় না যেখান থেকে আপনি চাইলে কিছু শিখতে পারবেন না। সেই সব সাবিনাদেরকে বলছি যারা এরকম 10-11 বছর বয়সে কিংবা 12 বছর বয়সে প্রেমে পড়ে গিয়ে একেবারে ঘুমের ট্যাবলেট খাওয়ার মতো অবস্থায় চলে যান, এবং যারা এই ধরনের রিস্কের মধ্যে লাইফকে নিয়ে যাওয়ার সম্ভাবনায় থাকেন, তারা আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন এবং শুনে আজকে যে জায়গাটায় সাবিনা দাঁড়িয়ে আছে সেটাকে একটু আত্মস্থ করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য মঙ্গল হবে। তারপরে প্রেগনেন্ট হলাম, এরপরে যে আমি ডাক্তারি ট্রিটমেন্ট করাবো, ওটা করার মতো ও আমাকে কখনোই ডাক্তার কাছে নিত না, বা এই যে 5 মাস হওয়ার বা 6 মাস হওয়ার পরে যে টিকাগুলো দেওয়া হয়, ওই টিকা দেওয়ার জন্য কখনো নিত না। 6 মাস হয়ে গেছে, তখন আমার বড় বোন আমাকে ডাক্তার কাছে নিয়ে বরাবর খরচে আমাকে টিকা দেওয়াতো। আর ও আমাকে কখনো মানে এর মধ্যে যে সময়টা ছিল, আমাকে 2 টাকার কোনো জিনিসও কিনে দিত না, যতটুকু ইয়া করতাম না ফ্যামিলি থেকে। আর ও যে লজিং মাস্টার ছিল, লাস্টে ও লজিং ছেড়ে দিয়ে আমাদের বাড়িতে চলে আসছে। আমাদের বাড়ি থেকে ও টিউশনি করে, কিন্তু টাকা 1 টাকা আমাদের ফ্যামিলিতে দেয় না। তারপরে আমার বেবি সময় হয়ে আসছে, বেবি বাচ্চা সিজারে ডেলিভারি হওয়ার কথা ছিল, সে বাচ্চা হলো নর্মাল ডেলিভারি। আপনাদের বাসাতে না, আমার 2 দিন ব্যথা থাকার পরে আমাকে হসপিটালে নেওয়া হয়েছে। হসপিটালে নেওয়ার পরে হসপিটালে 10,000 টাকা চাইছে, যে এখন রুগী বাচ্চা উপরে উঠে আসছে, রুগী এবং বাচ্চার মার অবস্থা খুবই খারাপ, যদি সিজার না করেন তাহলে বাচ্চা মা দুজনই মারা যাবে। কিন্তু ওই মুহূর্তে টাকা ছিল না, তারা টাকা ছাড়া রুগী ধরবে না। তখন আম্মা আমাকে ওইখান থেকে নামাই নিয়ে এসে আদম হসপিটালে নিয়ে আসছে। আম্মা বললো যে আমরা ওইখানে টাকার জন্য আমরা সিজার করতে পারি নাই, তখন তারা ওই সিজারের বাচ্চাটাকে তারা নর্মালি ডেলিভারি করালো। আচ্ছা। তারপর হওয়ার পরে আমি তখন তো বুঝি না, ডাক্তাররাও তেমন একটা কেয়ার করেনি, কারণ টাকা পয়সা যারা টাকা পয়সা থাকে তাদের ট্রিটমেন্টও ভালো হয়, তো ওরকম ট্রিটমেন্টও হয়নি। বাচ্চাটা যে লং টাইম গর্ভে ছিল, ডেলিভারি হতে পারেনি, যে সিজারের বাচ্চা উপরে উঠে গেছে, বাচ্চাটা খুব মানে গায়ের শরীর একদম নীলা হয়ে গেছে। ডাক্তার বলে স্যার 2 মিনিট থাকলে বাচ্চাটা মারা যেত। তারপর ডেলিভারি হওয়ার সাথে সাথে ওর পিঠে শরীরে থাবড়াতে ওর নিঃশ্বাস টানাইছে, ব্রেনে প্রচুর আঘাত পাইছে, ডেলিভারি তো হতে কষ্ট হয়েছে। আঘাত পর মানে বাচ্চা এখন অসুস্থ। কি হলো আপনার ছেলে না মেয়ে? পরে ছেলে হয়েছে। ছেলে, ওকে। হ্যাঁ,
ডাক্তাররা ধারণা করছে যে হয়তো বাচ্চাটা অ্যাবনর্মাল হতে পারে। আমার খুবই খারাপ লাগছে যে আমার একটা বাচ্চা হলো সেটা আবার অ্যাবনর্মাল হবে। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি ওকে সুস্থ রাখো, আর যেরকমই হোক ওকে তুমি সুস্থ রাখো, প্রতিবন্ধী করে যেমনই হোক আমার বুকটা যেন ঠান্ডা থাকে। আমি এত কষ্ট করছি, আমার কষ্টটা যেন সাকসেসফুল হয়। কিন্তু তখনও ওর বাড়িতে নিউজটা দেয়নি। আমার আব্বা অনেক বলছে যে আমার মেয়েটাকে এতদিন হয়ে গেছে তোমার বাড়িতে নাও না, তোমাদের বাড়িতে একটু নিয়ে যাও আমার মেয়েকে। মেয়ে তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে যেতে ইচ্ছে করে না, তোমার বাড়িতে নেও, একদিনের জন্য নিয়ে ঘুরে নিয়ে এসো। কিন্তু ও কখনো ওর বাড়িতে নেই। ওর ধারণা আমার বাবা যদি ওদের বাড়িতে আমাকে পাঠাইতে পারে তাহলে ওরা আর কিচ্ছু দিবে না। ওর ইচ্ছে হচ্ছে যে আমাকে কিছু দিলে তারপরে ওদের বাড়িতে আমাকে নিবে। বেবি হওয়ার পর বেবিটা অসুস্থ, প্রায় 20 দিন আমরা হসপিটালে ছিলাম। তখন আমার আব্বা বলছে দেখো তোমার বাচ্চাটা অসুস্থ, বাবা আমার কাছে দোয়া চাও। বলছে না আমার বাবা আমার কাছে দোয়া চাইতে হবে না, আমার বাবা এমনি দোয়া করবে আমার জন্য, আমার প্রতি এমনি খুশি আছে। তো বেবিটাকে পরে নিয়ে আসলাম আমরা। আমার যে শারীরিকভাবে যে প্রবলেমটা হয়েছিল ওই সমস্যাটা রয়ে গেল, কারণ তখন আমরা বাচ্চাটা নিয়েই খুব টেনশন ফিল করছি। বাচ্চাটার লাস্ট পর্যায়ে এমন হয়েছে যে ওর গায়ের রক্ত দেখা দিল যে ওরা 10 দিন পর্যন্ত বুকের দুধ মুখে দিতে দেয়নি, স্লানের উপরে রাখছে, পরে ব্লাড লাগছে। আমার আম্মা সেই ব্লাড দিল, আমার আম্মার ব্লাডের সাথে মিলছে। বলা যায় একটা কথা যে আসলে মানুষ কতটা করুণ নিষ্ঠুর হতে পারে। যখন আমাদের হসপিটালে তখন ও ছিল, আমি ছিলাম আর আমার আম্মা ছিল। যখন ব্লাড রাখবে বলছে তখন ডাক্তার আমাদের বলছে 3 জনকে যাওয়ার জন্য, আমরা টেস্ট করার জন্য। আমরা টেস্ট করতে গেলাম, তখন ও বললো কি যে আমার তো গায়ে রক্ত নেই, আমি রক্ত দেবে কিভাবে, এতটুক বেবিকে একটু রক্ত দিবে। ও বলে কি আমি আমার রক্ত মিললো আমি দিতে পারবো না, আমি রক্ত দিলাম বাঁচবো না। তারপর আমার আম্মা রক্ত দিলাম, আমার আম্মা বলেছে আমি যদি মরেও যাই তা আমার মেয়ের সুখের জন্য আমি রক্ত দিয়ে যাবো, আমার মেয়ের বুকটা তো ঠান্ডা থাকবে, ও বেবিটা যদি বাঁচে তা আমি বলতে পারবো আমার মেয়ে যে আমার মা আমার বাচ্চার জন্য কিছু করছে। তারপর আমার মা রক্ত দিছে, তো আলহামদুলিল্লাহ আমার বাবু সুস্থ। প্রথম কথা হচ্ছে ব্লাড দিলে এরকম কিছুই হয় না, বরং ব্লাড দেওয়াটা শরীরের জন্য ভালো। ওকে, পরে আমরা আয়সা বললাম আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে, বললাম বাসায় আসার পরে তো বেবি হওয়ার পর বেবির তো বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এটা থাকে ছোট বাচ্চাদের। যখনই কোনো অসুখ বিসুখ হতো ও ওগুলো ট্রিটমেন্ট করতো না। ও বলতো কি যে না আমি আমার টাকা কেন, তোমার বাপে আমার কি দিছে, তোমার বাচ্চা চিকিৎসা করবো। আমার তো কোনো অসুখ বিসুখ হলে সেটা ট্রিটমেন্ট করবো তো দূরের কথা, ওর নিজের বেবি ট্রিটমেন্ট করতো না। একদিন ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে, এমন জোরে জোরে শ্বাস নিচ্ছে বাচ্চাটা। আমি বললাম আমার এই যে দেখেন বাবুর তো খুব শ্বাসকষ্ট হচ্ছে, যদি সাথে ট্রিটমেন্ট না করা হয় অবহেলা করলে কিন্তু বাচ্চা বাঁচে না, ডাক্তার কাছে নিয়ে যাওয়া দরকার। বলে কি আমারও বলো কি তোমার আব্বার বলো তুমি তোমার বাপে আমার কি দিচ্ছে। তা আবার আমার আব্বার যাই বললাম যে আব্বা ওর তো অনেক ঠান্ডা, ওর ডাক্তার কাছে নেওয়া দরকার। তোর ছেলের তো স্বাস্থ্যই শুকায় নেই, তো ওর তো কিছু হলে স্বাস্থ্য শুকাতো, আর আমার কেন ঠেকা আমি ডাক্তার কাছে নেবো, যার ছেলে তারা বলো আমার বলসকে। বাপার জামাই মোটামুটি ফুটবল খেলছে আপনাদের অবস্থাটা হয়েছে এখন এরকম? হ্যাঁ এরকম হয়েছে। তো আব্বা তো টোটালি ঘরে বাজারই করতো না, বললাম যেটা যে এমন হতো যে বাজার করতো না বলে আমাদের ঘরের চাল ছিল, তখন জমি করতো, ঘরের চালটা ছিল, গরু ছিল, আর পুষ্কুনি থেকে আমাদের পুষ্কুনি থেকে যে না কাঁচি আছে না ঘাস কাটা, গাছ কাটার কাঁচি দিয়ে প্রতিদিন শাক উঠায় আনতাম অনেকগুলো করি। এই শাকগুলো বেশি করে রান্না পুষ্কুনির ধার দিয়ে হতো না, পুকুরের ধার দিয়ে হতো? হ্যাঁ রান্না করতাম, সিদ্ধর মতো হতো, তেলও থাকতো না তেমন হতো। বাবা রাগ করে বাজারই করতো না? হ্যাঁ বাজারই করতো না, করলে খুব কম করতো, অনেক কম। মানে মাছ মাংস তো আনাই একদম টোটালি বন্ধ করেছে, কারণ ওরা পছন্দ করতো না। আমার আব্বা ওকে খাওয়াবেন আপনি? হ্যাঁ যাই হোক, হ্যাঁ। তো বাচ্চারা ট্রিটমেন্ট করতো না। ও একদিন এরকম হয়েছে যে বাবুটার হাতে যে চুলকানি হয়, চুলকানি হয়ে হাতে ঠোসা পড়ে, বড় বড় ঠোসা পড়ছে হাতের মধ্যে, 2 হাত ঠোসা পড়ে, আঙ্গুলগুলো মানে ও এরকম করে রাখে, বাঁকা করতে পারে না, আঙ্গুলগুলো একদম বাঁকাই করতে পারে না, ফুইলা একদম যে মরা মানুষের হাত পা যেরকম হয় না একদম ফুইলা সাদা হইয়া একদম ফুলে ফুলে রয়েছে, হাত বাঁকা করতে পারে না। বাবু খুব কান্নাকাটি করে, খাইতেও পারে না। তো আমি আমার আব্বার এনে দেখালাম যে আব্বা দেখেন ওর একটু ডাক্তার কাছে নেওয়া দরকার। তো আব্বা আমাকে সেই একই কথা বললো যে ওর ছেলেকে আমি চিকিৎসা করবো কেন, ওরটা ওরে বল, ও তো আমাকে একটা কথা না টিউশনি করে কি করে। তারপর তাও ঠিক আছে, ও টিউশনি করে কি করে, ওর নিজের বাচ্চাটা ট্রিটমেন্ট করতে পারবে না, ও তাও করবে না। আবার ওরে যে বললাম, ও বলে আমার কাছে টাকা নাই, আমি কিভাবে করবো। তখন আমি বললাম যে আসলে আপনার কাছে টাকা নেই, আপনি যে টিউশনি করেন আপনি কি করেন এই টাকাগুলো। তখন আমার ছোট ভাই আমার বোন আমার সাথে ছিল, যখন আমি কখনো ওরে মানে উল্টা একটা কথা বলে উল্টা কিছু বলতাম না। তো ওই দিন বলছিলাম যে কি বাবুর ডাক্তার কাছে নেওয়া যায় না, তো এই কথা বলাতে আমার ভাই বোনের সামনে আমাকে মারলো। মারার পরে আমার ভাই ছোট আমার, তারপর খুব রাগ হয়েছে যে আমার সামনে আমার বোনকে মারে, খুব রাগছে। তখন আমার ভাইকে সামলালাম, থাক কিছু বলিস না, কারণ কিছু বললে হয়তো রাগ করে চলে যাবো। ও সত্যি সত্যি আমাকে মারলো, মেরে এরপরে ও চলে গেছে। ওকে
কেউ কিচ্ছু বলে নাই, ও এমনি চলে গেছে, ও ডাক্তার কাছে নিবে না ওরে। তারপর কি হলো? তারপর ও তো বাড়ি চলে গেল। আমি অনেক কষ্টে আমার আম্মার হাঁসের ডিম বিক্রি করছে, তারপর হচ্ছে দুধ দিত মানুষকে, দুধের টাকা দিল, ওই টাকা দিয়ে বাবুকে ট্রিটমেন্ট করালাম। ও বাড়ি থেকে প্রায় 2 মাস পরে আসলো। তো সেম একই যে না আমার ভুল হয়েছে, এরকম আর হবে না। তো আবার সে আমাদের বাড়িতে রয়ে গেলাম। আমরা যে বাসায় যেত সেই বাসায় যেয়ে শুধু আমার আব্বার নামে আর আমার আম্মার নামে নানান ধরনের গিবত বলতো। তো আমার আব্বা মানুষের কাছে এগুলো শুনে আমার আব্বা আরো রাগান্বিত হয় যে ওরা আমি খাওয়াই পালি, তারপরে ও আবার আমার নামে গিবত বলে। তো ওরা বলছে কি ঠিক আছে শোনো তুমি কি চাও, ডাকছে বলছে যে আমার ব্যবসা করার জন্য আপনার কিছু টাকা দেন আমি চলে যাই। আমার আব্বা বলেছে ঠিক আছে তুমি আমার মেয়েকে নিয়ে বাড়ি যাও, আচ্ছা তোমার বাবা মার কাছে নিয়ে যাও, আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই, আমার মেয়েকে যদি আমি সুখী দেখি তাহলে তুমি যা তাই দিব। এটা ছিল আমার বাবার একটা টেকনিক, জাস্ট যা শুধু আমাকে এখান থেকে বিদায় করতে পারলি হলো। হ্যাঁ বিদায় করতে পারলেই হলো। ও ওদের বাড়িতে নিয়ে গেল আমাকে, তখন আমি বেবি তো ভালোই দৌড়তে পারে, কথা বলতে পারে। 2006 যে 7 পড়ছে প্রায়। এর মধ্যে এরকম ভাবে চলতে থাকলো। ওদের বাড়ি থেকে যখন আমি আসলাম তারপর আমার আব্বা বললো তোমরা আলাদা হও, তারপরে দেখি তোমাদের কি করা যায়। আলাদা হওয়ার জন্য আমার আব্বা চাল টাল এমনি হাড়ি পাতিল যা লাগে টুকিটাকি সবই দিয়ে দিচ্ছে যে তোমরা আলাদা হয়ে যাও। ওই 2-3 মাস ভালোই ছিল, ও বাজার করেনি, কিন্তু ওই আমার আব্বা যে বাজারটা দিয়েছিল সেটা দিয়েই চলছে কয়েকদিন। এটা শেষ হওয়ার পরে সে আবার পেন দিল তোমার বাবার কাছে যাও, আবার টাকা নিয়ে আসো, চাল নিয়ে আসো। তারপর আবার আমার বাবার কাছে আসলাম। আমার বাবা অনেক বকাঝকা করে আমাকে বলে যে তুই আমার মান সম্মান নষ্ট করে ফেলছ, তুই আমার কোন ছেলে মেয়ে কাউকে পছন্দ করে বিয়ে করে তুই বিয়ে করছ, তুই এখন আমার বাড়ি থেকে চলে যা। আমার কাছে আব্বা আমাকে অনেক আদর করেছে এবং অনেক বকাঝকা করে বাড়ি থেকে বের করে দেয়। এইসব বলি যে দেখেন আব্বা আমাকে এগুলো বলছে। ও আমাকে বলে দেখছো তোমার বাবা তোমার দেখতে পারো না। আমার বলছে তুই মরতে পারিস না, তোরে কেউ দেখতে পারে না, তোর বাবা যদি তোর দেখতে পারতো তোরে কিছু দিত, তোরে বাড়ি থেকে বের করে দিছে না। আর এরপর আর ও কোনো বাজার টাজার করলো না। আমরা আলাদা হয়েছি আমার বোনের একটা পুরোনো বাড়িতে গেছিলাম, আমরা আলাদা হয়ে ওই বাসায় ছিলাম, ভাড়া ছিল না, মানে এমনি আমরা থাকতাম ওই বাড়িতে। তো ও করলো কি আমাদের পাশের গ্রামে একটা লজিং ঠিক করলো, ও আমার রাইখা ও লজিং বাড়িতে চলে গেছে। ঘরে কোনো বাজার করে না, কিচ্ছু করে না, তেল নুন কিচ্ছু আনে না। লজ্জা কাউকে বলি না, সবাই বলবে কি তুই তো বিয়ে করেছিলি, তোর বাবা তো রাজি ছিল না। 3 দিন পর্যন্ত একদম স্টেজ না খেয়েছিলাম। ও সন্ধ্যার সময় আসতো, সন্ধ্যার সময় আইসা হয়তো বড় জোর মানে একটা শার্ট বা লুঙ্গি এটা সেটা নেওয়ার জন্য আসতো। মানে একদিন আমি পায়ে যাই লুটাই পড়ি, পায়ে ধরি যে দেখেন আমাকে কেন আপনি এত কষ্ট দিচ্ছেন, আমি তো কোনো অন্যায় করিনি, আপনি তো আপনাকে ভালোবাসি, আমাকে ভালোবেসে আপনাকে বিয়ে করছি, আমি কি দোষ করেছি, আপনি আমাকে কেন এত কষ্ট দেন, আমার তো কোনো অন্যায় ছিল না। ওই মুহূর্তে ও আমাকে পাটা ঝাড়া মেরে আমাকে পালায় রেখে চলে গেছে। কিন্তু তখন আমার ঘরে কিচ্ছু নেই, আমি কিচ্ছু খেতে পারি না। বেবিটার যে আমি এক প্যাকেট বিস্কিট কিনে খাওয়াবো ওরকম সামর্থ্য তো আমার নাই। আমি নিজেও ঘরে কিছু নাই। একদিন ভাত রান্না করছিলাম, সেই ভাতটা আমি একদিনে ভাত 3 দিন খাইছি। এক মুঠ করে ভাত খাইতাম, চিন্তা করতাম এই আজকে যদি সবগুলো ভাত খেয়ে ফেলি তাহলে কালকে আবার খাবো কি। এরকম ভাবে আমি দিন কাটাইছি। তারপরে আমার পাশে আমার ফুপু ছিল, আমার ফুপু বলতেছে কি রে তোর আমি কতদিন যাবত দেখি না রান্না করতে, সেই কবে একদিন রান্না করছো, এরপরে আর দেখি না রান্না করতে, কি খাস। আমি রান্না করছি তখন আপনি বাসায় ছিলেন না, আমি যখন রান্না করছি সত্যি, কিন্তু তখন আমি রান্না করি না, আমার ঘরে কিচ্ছু নাই। তারপর আমার ফুপু বলতেছে তোর মুখটা অনেক শুকনো শুকনো, তুই কথা বলতে পারতেছ না, তোর জিভে কথা আসতেছে। তারপর আমার ফুপু যে ঘরে গেছে, ঘরে যেয়ে দেখি আমার লবণটাও থাকে তাও নাই, কিচ্ছু নাই ঘরের ভিতরে যে আমি কিছু খাবো বাবুটারে নিয়ে। আমার ফুপু যাই আমার জোর করে নিয়ে ফুপুর করে খাওয়াইছে। আমি কারো কাছে বলি না লজ্জায়, কারণ চিন্তা করি যে আমি আমার ভালোবাসার মানুষটাকে কারো কাছে ছোট করতে চাই না। বলছি ফুপু কাউকে কিছু বললেন না, শরম এগুলো। আমার ফুপু বলতেছে আচ্ছা ঠিক আছে বলবো না কাউকে, কিন্তু আমাকে এই কথা বলে আমার ফুপু যে আমার আম্মাকে বলে আসছে। তারপর আমার আম্মা আসলো, আমার আম্মা আসার সময় আমার জন্য হলুদ মরিচ থেকে শুরু করে এভরিথিং কিছু তরকারি নিয়ে আসছে। কারণ আমার আম্মাও ভয় পাচ্ছে যে আমার আম্মা যদি আমাকে আবার এসে বাড়িতে নিয়ে যায় তাহলে আব্বা আবার আগের মতো বাজার করবে না, খাওয়াবে না। আমার আব্বা এমনও করছে যে আমার আম্মার জন্য কোনো কাপড় চোপড় আনতো না। আমার জন্য কাপড় চোপড় আনলে যদি ওই কাপড়টা আমি পরি, কারণ ও তো আমাকে কোনো কাপড় দিত না। তখন এমন হয়েছে যে আমরা দুজনে, আমার মা গোসল করে আসতো, তারপর ওই কাপড় শুকাইলে আমি গোসল করতাম। তো আম্মা বলতেছে দেখ তুই যদি দূরে থাকোস তাহলে তোর হয়তো আমি লুকাই লুকাই কিছু দিয়ে তোর আব্বা বাজার করবে। তো আব্বা আমার সাথে রাগারাগি করার পর আম্মাও তেমন একটা বেশি যায় না, আর আমাকে তুমি শোনাই না যে ঘরে বাজার করে না। মানে ওর যে অসঙ্গতি ছিল, ওর যে খারাপ আচরণ গুলো ছিল সেগুলো আপনি কাউকে শেয়ার করতেন না। স্বামী হচ্ছে স্ত্রীর জন্য প্রেস্টিজ। আমরা সবসময় কথাটা আমাদের সোসাইটি মেয়েদেরকে শিক্ষা দেয়, স্বামী হচ্ছে স্ত্রীর জন্য অহংকার, স্বামী যেটা করে সেটাই স্ত্রীর জন্য গর্বের। কিন্তু সেটা মেনে নিয়েই মুখ বন্ধ করেই আমাদের সমাজের অসংখ্য মেয়েরা
মুখ বুজে যে অত্যাচারগুলো সহ্য করে, সেটার প্রথমত দুটো কারণ থাকে। একটা হচ্ছে তারা এই এথিক্সে বিলিভ করে, সেটা যদি সেটেল ম্যারেজ হয় তারপরেও তারা এটা মেনে নিয়ে এই জিনিসটা, ইভেন বাবা মার কাছে বললেও বাবা মা বলে যে চেপে যাও, কারোর কাছে বলো না, এগুলো কারোর কাছে শেয়ার করো না। এক। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যদি এটা লাভ ম্যারেজ হয়, যদি নিজের ইচ্ছা করে বাবা মার অমতে বিয়ে করেছে, তাহলে তার কোনো অপশনই থাকে না। যাই হোক, আপনার জন্য তো ডাবল, দুদিক থেকেই প্যারা। তারপর ও একদিন আসলো, আয়সা ওর কাপড় চোপড় টুকিটাকি যা ছিল এভরিথিং, একটা সিরা লুঙ্গি পর্যন্ত কিচ্ছু রাখে না, একদম সব দেখে বসছে। বড় পর তখন আমি বুঝতেছি হয়তো ও একবারই চলে যাচ্ছে। তখনও ওরা আমি হাতে ধরছি, পায়ে ধরতেছি, দেখেন আপনি কোথায় যাচ্ছেন, আমি বাড়ি চলে যেতেছি, আমি একবারই চলে যাম। এই কথা বলে মানে যা ছিল, সাধারণত তো টিচার ছিল, তারপর ওর কিছু গাইড টাইড ছিল, কিছু বই টই ছিল, ওগুলো নিয়ে নিয়েছে, কিচ্ছু রাখে নাই, সব ব্যাগে বইরা ও নিয়ে চলে গেছে। আপনাকে ওই বাড়িতে একা রেখে? হ্যাঁ, এখানে চলে গেছে। কিন্তু ও যাওয়ার আগে একটা কাজ করতো, রাত্রেবেলা বাড়ির পাশে জঙ্গলের মধ্যে বসে থাকতো, দেখতো বাড়িতে কেউ আসে কিনা, লুকায় লুকায়, মানে চলে গেছে বাড়ি থেকে, হ্যাঁ, আপনাকে একা ফেলে রেখে গেছে এবং লুকায় লুকায় জঙ্গলের মধ্যে পাহারা দিচ্ছে যে রাতের বেলা কেউ আসে কিনা। আপনি কি করতেন রাতের বেলা যখন একা একা থাকতেন? আমি সারা রাত কান্না করতাম। দিকে মানে এমন একটা বাড়িতে ছিলাম চারুদিকে কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, একদম নিরিবিরি। বাবুরে নিয়ে বুকে জড়ায় চুপ করে সন্ধ্যা হইলে শুয়ে পড়তাম। ভয় লাগতো না? মানুষের ভিতরে যখন এত কষ্ট থাকে তখন আর ভয় থাকে না। তারপরে ও আইসা ও চলে গেল বাড়িতে। যে মানুষটাকে আমরা এত হাস্যোজ্জ্বল দেখেছিলাম প্রথম ঘন্টাতে, প্রিয় শ্রোতা, একেবারে গল্পের শেষের দিকের আমরা চলে এসেছি, তাকে কি অবস্থায় পাচ্ছি, এটাই আমরা বলি যে এই হাসিটা শেষ পর্যন্ত থাকবে কিনা। যাই হোক, হ্যাঁ, তারপর বাড়িতে যখন চলে যায় তখন আমার আম্মা জানতে পেরে আমাকে আবার এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কিছুদিন পর আবার আসে, আইসা আবার মাপটা চায়, তারপর আবার আমাকে নিছে, আমাকে নিয়ে আবার একটা বাসায় চলো আমরা ভাড়া থাকি, ওখান থেকে টিউশনি করে। আমি বললাম ঠিক আছে, আপনাকে আমি কিছুই দিতে পারি নাই, আমার বাবা তো আপনাকে কিছুই দিল না, তা আমি আপনাকে খুশি করার জন্য আমি নিজে চাকরি করে আমি আপনাকে দেব, আমি কাজ করব। তখন আমাকে নিয়ে বিভিন্ন গার্মেন্টস লাগাইতো, তো গার্মেন্টস গুলোর পরিবেশ তেমন ভালো পাইতাম না, পড়াশোনা করি নাই তেমন, ধরেন 8-9 পড়া একটা স্টুডেন্টের কেউ কিরকম চাকরি করতে পারে। তারপর আরেকটা স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে স্কুলের যিনি প্রতিষ্ঠাতা ছিল তিনি আমাকে প্রপোজ করলো। তারপর ওরা প্রপোজ তো বিভিন্ন ধরনের আছে, যে কোনো প্রপোজ, সে জানতো না যে আপনি ম্যারিড? হ্যাঁ, জানতো, জানার পরে প্রপোজ করেছে, তার মানে ধরে নিচ্ছি আমরা ইলিগাল প্রপোজ। হ্যাঁ, ইলিগাল প্রপোজই করার পরে যে আমরা ফ্রেন্ডশিপ করি, এটা সেটা অনেক কথা বললো। তো ওরে আবার আমি সব শোনাইছি, বলছি যে দেখেন এই যে এরকম এই লোকটা আমাকে এগুলো বলে, কি করব। তখন আমার বলে কি, তোমার তো কাজ করার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, এই জন্য তুমি এসব ওজোর দেখাও। এগুলো বলতো, আমার কথা বিশ্বাসই করতো না। তারপর আবার আরেক গার্মেন্টসে গেছি, এমব্রয়ডারি একটা কাজ শিখলাম। ওইখানেও এরকম যে মেয়েদের নাইট করতে হয়, ছেলেরা নাইট করে। তারপর ওরে বললাম যে দেখেন যে ওইখানকার পরিবেশটা ভালো না, কয় কি তুমি যেখানে যাও সেখানেই আমার একটা না একটা অজুহাত দেখাও, তুমি কাজ করতে পারবো না এই জন্য। তারপর ওইখানে কাজ করতে করতে আমি এক সময় সিরিয়াস অসুস্থ হয়ে পড়ি। বাচ্চাটা কোথায় থাকতো যখন আপনি কাজ করতেন? তখন থেকে আমার বাচ্চাটা আমার মার কাছে থাকতো। আর ও কি করতো? লজিং? হ্যাঁ, লজিং। তারপর ওইখানে অসুস্থ হয়ে যাওয়ার পরে আর জবটা করি না, জবটা না করার পরে ওর বাড়িতে খবর গেল যে ওর বউকে ও গার্মেন্টসে চাকরি করায়। তো ওর বোন এই খবরটা পেলো, ওর বোন খবরটা পারবো, ওর বোনের হাজবেন্ড আমাদের পাশের এলাকায় থাকে, আমার পাশের এলাকা থেকে শুনতে পারলো। ও আমাকে এসে বাসায় এসে বলতেছে তুমি যাইয়া না, তবে তোমার আব্বা আম্মা তোমার বোন কেউ যে আমার বোনের জামাইকে বলে আসছে যে তুমি গার্মেন্টসে চাকরি করো। আর ও যে আমার উপরে যে টর্চার গুলো করতো ওগুলো ওর বোনের জামাই শুনছে। আপনি তারপরে গার্মেন্টসে কাজ করতেন, রাইট? কতদিন কাজ করেছেন গার্মেন্টসে? গার্মেন্টসে প্রায় 2 মাসের মতো করছি। এবং এটা করে করে আপনি পরিবারে অর্থ দিতেন, ওর হাত খরচ জমাতেন? হ্যাঁ, ওর বোনের জামাই আবার ওর বোনকে ফোন করে বলছে কি তোমার ভাই তোমার ভাবিকে এত কষ্ট দেয়, জমির জন্য টাকা পয়সা দেয়, তোমার আব্বা আমাকে বিয়ে দিছে, আমার কি দিছে, আমার তো কিছু দেয় নাই। আমার ননদ আবার তার ভাইকে ফোন করে বলে, আমাকে বাসায় এসে পরে আমাকে অনেক মারধর করে, মানে এমন পরিমাণ মার যে আমি জানি না আমাকে কেন মারা হচ্ছে। নাকে মুখে এমন ভাবে ঘুষাচ্ছে যে আমি 2 হাত দিয়ে ভাবে ধরে রাখতে পারতেছি না, মুখের মধ্যে ঘুষাচ্ছে। ডান হাতের আমার যে বুড়ো আঙ্গুলটা, ওই আঙ্গুলটা ভেঙে যায়, এখন পর্যন্ত আমি ওই আঙ্গুল দিয়ে কোনো কাজ করতে পারি না, মাঝে মধ্যে ব্যথা লাগে। আর ঝাড়ু দিয়ে পিঠের মধ্যে বাড়ি দিচ্ছে, দেওয়ার পর সাথে সাথে আমি জ্ঞান হারাই ফেলি। ও আমাকে এরকম প্রায় মারধর করতো, মারধর করলে আমি কান্না করতাম না, মানুষকে শোনাইতাম না। ওই দিনটা খুব বেশি হয়ে যাওয়ার কারণে আমি অনেক জোরে 2টা চিৎকার দিচ্ছি। তখন পাশের বাড়ির লোকজন শুনছে, শুই না দৌড়ে আসছে, এসে দেখে কি আমি এক চিপার ভিতর বসে আছি অজ্ঞান হয়ে। তারা আমার মাথায় পানি টানি ঢেলে আমার হুশ আনে। তারপর আমাদের বাড়িতে খবর দেয়, আমার আব্বারে বলে, আমার আব্বা কোনো সারা শব্দ দেয়নি, আর কিছু বলেনি। তারপর আমার চাপ দিল যে তো বাপের বল বাড়ি করে দিতে না জমি লিখে দিতে। আমার আব্বারও বললাম জমি লিখে দিতে। তারপরে আমার আব্বা জমি লিখে দিল, বাড়ি করে দিল। জমি লিখে দিল, বাড়িও করে দিল? হ্যাঁ। কোথায় বাড়ি করে দিল? আর সেটা আমাদের বাপের বাড়ির পাশেই।
তখন আমি চিন্তা করলাম যে আমার লাইফটা আসলে এভাবে চলে না, আমি পড়াশোনা তো বন্ধ করে দিয়েছিলাম, সে আমাকে পড়াশোনা করায়নি। আমি অনেক চেষ্টা করছি পরীক্ষাটা দেওয়ার জন্য, এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য, ওর হাতে টাকাও দিছি, আমাকে বলছে কি আমার দেশে তোমার ভর্তি করছি, কিন্তু আমাকে ভর্তি করে না, এইভাবে আমার 2-3 বছর পাস করে নিচ্ছে। লাস্টে আমার নিজের উদ্যোগেই আমি বিয়ের আগে আমার গলার একটা চেন ছিল, আমি বলছি গলার চেনটা বিক্রি করে আমি পড়াশোনা করবো, দিয়ে একটা টিউশনি করছি। 2-4 মাস টিউশনি করার পরে কিছু টাকা আসে, ওই টাকাটা দিয়ে যেয়ে আমি ভর্তি হই। কারণ পাশের যে স্কুলে আমি পড়াশোনা করছি, স্কুলের আমার ইয়ারমেট সবাই উপরে উঠে গেছে, তখন আমার আর ওই স্কুলে ভর্তি হওয়ার মতো ছোটদের সাথে পড়াশোনার মতো মন ছিল না। তারপরে যে 2 কিলোমিটার দূরে একটা মাদ্রাসায় ভর্তি হই, মাদ্রাসা থেকে পরীক্ষা দিই। মানে পরীক্ষার সময় আমার প্রচুর পেন দিয়ে যাতে আমি পড়াশোনা না করতে পারি। আমার মেট্রিকে প্রত্যেকটা বই আমার সাক্ষী, আমার চোখের পানি। আমাকে মানসিক ভাবে শারীরিক ভাবে টর্চার করতো, আর আমি পড়তাম নিচের দিকে তাকাই খালি কান্না করতাম আর পড়তাম। মাত্র 8 মাস পড়াশোনা করে আমি মেট্রিক পরীক্ষা দিই, তাও মোটামুটি রেজাল্ট হয় 4.06 আসে। কত বছর গ্যাপ ছিল আপনার পড়াশোনায়? 3 বছর গ্যাপ ছিল। 3 বছর গ্যাপ ছিল, তারপরেও আপনি নিজ ইচ্ছায় আপনি ম্যাট্রিক পরীক্ষা দিলেন? হ্যাঁ, তারপরেও আমার রেজাল্ট, আমার মাদ্রাসার সর্ব হাইয়েস্ট রেজাল্ট আমার আসছে। মানে আপনার ক্লাসমেটদের মধ্যে আপনার সবচেয়ে হাইয়েস্ট রেজাল্ট ছিল? হ্যাঁ। কলেজে আবার ভর্তি হলাম, তাও আবার নিজের উদ্যোগেই। সেখানে বাবা ভর্তি করতে চাইল না, বাবা পড়াশোনা করে দিল। বাবা জামাই কেউ চায়নি? না, কেউ চায়নি। মেট্রিক পরীক্ষা দেওয়ার পর টিউশন করে টাকা জমাই রাখছি, ওটা দিয়ে কলেজে ভর্তি হলাম। তারপরে ইন্টার পাস করলাম। ইন্টারও এরকম কষ্ট করে। প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ কোনো দানবীয় ব্যক্তি থাকে যে তার সহযোগিতায় সে আমাকে টাকা দিয়েছে। আপনাকে কেন সহযোগিতা করলো? একটু নামটা উল্লেখ করে, তার নাম হচ্ছে হাসান। সে মালয়েশিয়া থাকে, সে আমাকে বড় বোন ডেকেছে। তো বোন ডেকে সে আমাকে সহযোগিতা করেছে, বলতো যে আমি পড়াশোনা করিনি, পড়াশোনা মূল্যটা পরিচয়টা কিভাবে হলো তার সাথে? ফ্যামিলিগত ভাবেই কোনো ভাবে হয়েছে পরিচয়টা, সেটা লং টাইম হিস্টরি। যাই হোক, সে ব্যক্তি আপনাকে কোন একটা ভাবে আর্থিক হেল্প করলো, যেটা আপনার হাজবেন্ডের করার কথা কিংবা আপনার বাবার করার কথা। আমাকে হেল্প করেছে। তারপর লাস্ট পর্যায়ে বাবাও কিছু কিছু দিত, যখন দেখে যে আমি ভালো মেধাবী। আশেপাশে যত মাদ্রাসা ছিল সব মাদ্রাসার আমাকে এক নামে চিনতো, সাবিনা নামে একটা মেয়ে বাচ্চা আছে, সে খুব ভালো পড়াশোনা করেছে এবং খুব ভালো রেজাল্ট করছে। তখন আপনার বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স তখন 2.5 বছর প্রায় হয়ে গেছে। 2.5 বছর। তখন ওরে আমি স্কুলে ভর্তি করে দিচ্ছি 2.5 বছর বয়সী। 2.5 বছর বয়সে স্কুলে ভর্তি করে দিয়েছেন? প্রাইমারি থেকে 1-এ ভর্তি করে দিচ্ছি। 2.5 বছর বয়সে? হ্যাঁ। আরো 2.5 থেকে 3 বছর পরে দেওয়া উচিত ছিল, এত ছোট বয়সে বাচ্চাদের তো স্কুলে দেওয়া ঠিক না। পড়াশোনার প্রতি আমার এতই যে আমি চাইছি আমার বাচ্চাটাকে অল্প বয়সে আমি পড়াশোনা অনেক দূর আগাইনি। ওকে, তারপর? আর আমি ইন্টার পাস করার পরে আমি মাদ্রাসা থেকে আপনি ইন্টার পাস করলেন? না, মাদ্রাসা থেকে কলেজ থেকে পড়লেন। ততদিনও আপনার হাজবেন্ড লজিং করেই যাচ্ছে? হ্যাঁ, লজিং করে যাচ্ছে। পরে ভার্সিটি এডমিশন দিব, সেখানে বাড়তি কেউ বলে যে পড়াশোনা করার দরকার নেই, আর দরকার নেই। আমি বলে না, পড়াশোনা করবো, ভালো রেজাল্ট হয়েছে। ভার্সিটি কোচিং করলাম, ন্যাশনাল পরীক্ষা দিলাম। ন্যাশনাল পরীক্ষা দেওয়ার পরে তিতুমিরে চান্স হলো। পলিটিক্যাল সায়েন্সে। তিতুমিরে চান্স হয়েছে। আমি কি বলবো যে ওই দিন আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল, যেদিন আমার রেজাল্ট হয়েছে, যে তিতুমিরে আমার চান্স হয়েছে। ওই দিন আমার বেবির পিএসসি রেজাল্ট হয়েছে, আর আমার ন্যাশনালের ইয়ে হয়েছে। প্রাইমারি স্কুল সার্টিফিকেট? হ্যাঁ, ও তখন 5 পাস করে ফেলছে। প্রিয় শ্রোতা, এতটুকু গল্পে আমরা এরোপ্লেনের গতিতে গিয়েছি, আমরা শুধু সামারিটা বোঝানোর জন্য। মা তিতুমিরে ভর্তি হতে যাচ্ছে, ইনফ্যাক্ট রেজাল্ট হচ্ছে, আর সেই সময়ে ছেলেরও রেজাল্ট হচ্ছে পিএসসি প্রাইমারি স্কুলের। 2.5 বছর বয়সে ওকে স্কুলে দিয়েছিলেন। ওর রেজাল্ট কি হলো? ও পাস করছে, মোটামুটি ভালো রেজাল্টই করছে। আর আমার আব্বা আমাকে বলেছিল ল ইয়ার করবে, টিচারদের মতামতে যে ল ইয়ার করতে হলে আমি কি করতে হবে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ো তাহলে ভালো করতে পারবা। পলিটিক্যাল সায়েন্স চাইলাম, ওই সাবজেক্ট যে সাবজেক্ট চাইছি ওই সাবজেক্টই আসলো। এরপরে ওর একটা চাকরি হয় উত্তরাতে কেয়ারটেকারে। তো ওই বাসায় ও তারপরে আমি ইন্টার পাস করার পরে ওই বাসায় চলে গেলাম। এর আগ পর্যন্ত যে বাড়িটা আমার আব্বা করে দিয়েছিল ওই বাড়িতে আমি একা থাকতাম, ও 2 বছর পর্যন্ত আলাদা ছিল। তারপরে মানে ওই কেয়ারটেকারের চাকরি করতো, ওই বাসায় ছিল। ও যে দূরে ছিল, দূরে থাকার অবস্থা ঠিক আগের মতো সেম যেরকম কাজগুলো করতো ঠিক ওই একই কাজ করতো। ফার্স্টে আমি যে অত্যাচারের কথাগুলো বলতাম, ওরা এই মাঝখানে ঠিক একই রকম আচরণ আমার সাথে করতো। ও আমাকে বিয়ে করে কিছু পাইলো না, আমাকে বিয়ে করে বাড়ি তো করে দিল, যে বাড়ি চাচ্ছিল সে বাড়ি করে দিল, সবকিছু তো হলো। তাতেও খুশি না। ও বলে যে জমি দিছে তোমার নামে, বাড়িও তোমার, জমিও তোমার, আমার তো কিছু দেয়নি। তো ওর ইচ্ছে ছিল যে জমিটা অর্ধেকটা ওর নামে লিখে দিবে আর আমার নামে অর্ধেকটা থাকবে। তা আমার আব্বা বলছে যে জমিটা যা তোমার নামে, আমি অর্ধেকটা লিখে দিব কেন? কারণ আমার মেয়ে তার ওয়ারিশ পাবে, বাপেরটা তুমি পাবা কেন? তোমার বাবার সম্পত্তি কি তুমি কি আমার মেয়ের নামে দিবা? আপনার বাবা আপনার জায়গা থেকে 100% কারেক্ট কাজটাই করেছে। তারপরে ও যে এর আগে একটা অফিসে চাকরি করতো, তো অফিসে একটা মেয়ের সাথে মেলামেশা করতো, মানে চলাফেরা করতো। ওই মেয়েটার সাথে মেলামেশা করতো, চলাফেরা করতো, আমি নর্মালি ভাবেই দেখতাম।
তো মেয়েটার কিছু টাকা পয়সা ছিল, ওর লোভ ছিল ওই টাকা পয়সার দিকে। সাবিনা যদি আজকে না থাকতো তাহলে আমি ওর বিয়ে করতে পারতাম, বিয়ে করলে হয়তো এই লাখ লাখ টাকাগুলো আমি পেতাম। তো ওর ধ্যান ধারণা ওইটা, ওর বাড়ি দিছে, জমি দিছে, সব সাবিনার। ও ইন্টার পাস করছে, এখন ওর সার্টিফিকেট হয়ে গেছে, আর আমার তো কিছুই রইলো না। ওর ধ্যান ধারণা এরকম। তো একদিন রাত্রেবেলা আমাকে বলতেছে তুমি একটা চাকরি বাকরি করো। তো আমি বললাম যে আসলে চাকরি বাকরির জন্য আমি অনেক জায়গায় অলরেডি সিভি জমা দিছি। একদিন আমাকে বলছে কি তুমি চাকরির জন্য বাইরে যাও না, কই যাও, কোথায় যাও, কি করতে যাও, সন্দেহ করা শুরু করলো। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করবেন আমি এই যে এখন পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই প্রথম থেকে যেরকম ছিলাম লাস্ট পর্যন্ত ঠিক ওই একই আজকের রকম। দিনটা পর্যন্ত আমার আপনি যে- এরকম আছেন, হ্যাঁ, ফাইন। আজকের আর- দিন আপনি চলে এসেছেন, আপনার কাছে আমার এখন প্রশ্ন হচ্ছে যে এখন আপনাদের দুজনের মধ্যে অবস্থাটা কি? ওকে আপনার সঙ্গে থাকে? না, ও এখন আমার সঙ্গে থাকে না। কি হয়েছে? ও ওই যে উত্তরাতে যে বাসায় ছিলাম, ওই বাসাতে একদিন ও আমাকে যেরকম বললো যে তোমাকে বিয়ে করে আমি কিচ্ছু পাইলাম না, তুমি এখন চলে যাও, তুমি এখন চলে যাও, তুমি চলে গেলে আমি বিয়ে করতে পারবো, সুন্দর মেয়ে বিয়ে করতে পারবো, লাখ লাখ টাকা নিয়ে বিয়ে করতে পারবো, তুমি যাও না কেন, এখনো যাও না কেন, ওকে, তুমি মরতে পারো না। তো আমি আলাদাভাবে তখন বাসা দেখছি, ঠিক আছে যে আপনি যদি আমাকে এরকম করেন তো আমি আলাদাভাবে বাসা নিয়ে আমি আলাদা চলে যাই, আমি একটা চাকরি করে চলতে পারবো। তারপর আমি যাইনি, ওর কাছে ছিলাম। একদিন রাত্রে দেখলাম কি আমাকে মারলো আর কি। ক্যারটেকার ছিল, কাঠমিস্ত্রি, ও যন্ত্রপাতি আমাদের রুমে রেখে গেছে, ওই কাঠমিস্ত্রি যন্ত্র দিয়ে ও বডি ধারাইছে, মানে খুব কড়া ভাবে ধারাচ্ছে। আমি শুয়ে আছি, ও অস্ত্র ধারাইতেছে, বডি ধারাইতেছে আমাকে জবাই করার জন্য। বলতেছে যে এটা দিয়ে আজকে তোরা জবাই করবো, মানে ও বিড়বিড় করে বলছে যে আজকে জবাই করবো, আজকে তোর শেষ দিন। আমি যে শুয়ে আছি, আমার ভিতর মানে একটা মানুষ, ভাইয়া মানুষ যখন বুঝতে পারে এই অস্ত্র দিয়ে আমাকে জবাই করবে, তখন তার ভিতরে কিরকম একটা ফিলিংস হতে পারে, কিরকম একটা অনুভূতি করতে পারে, সে বুঝতে পারে। আমি বুঝতেছি এই অস্ত্রটা দিয়ে সে আমাকে জবাই করবে, আর আমি এই জন্যই বিশ্বাস করছি, নিশ্চিত ছিলাম যে এই অস্ত্রটা দিয়ে সে আমাকে জবাই করবে। যে এর আগেও এরকম করছে একদিন, এর আগেও একবার এরকম সারা রাত অস্ত্র ধারাইছে আমাকে জবাই করার জন্য। তারপরে আমি তো শুয়ে আছি, পরে ওর একটা ফোন আসছে, যে মেয়েটার সাথে ঘুরতো ওই মেয়েটা ফোন দিচ্ছে। ফোন আসার পর বাড়ি চলে গেছে, বাড়ি চলে ওরা কি বলছে আমি জানি না। তারপরে 2-3 মিনিট পরে মেয়েটা আবার আমার ফোনে ফোন দিছে। আমার ফোনে ফোন দিয়ে বলতেছে যে ভাবি তুই কোথায় আছিস, রুমে? হ্যাঁ। কয় তুই একটু আমার বাসায় আসতো। আমি কি কেন? কয় একটু আস, তোর সাথে একটু দরকার আছে। আমি কি আমাকে তো বের হতে দিবে না আপু, আপনি একটু বলেন না, আমাকে একটু বের হতে দেন না, কারণ আমি তো দেখতেছি সিচুয়েশন ভালো না। ও সব রেডি করছে আমাকে জবে করবে। তারপরে আবার ওর কাছে ফোন দিছে, ওর কাছে ফোন দিয়ে বলতেছে যে ভাবির একটু আমাদের বাসায় আসতে দে, ওর একটু দরকার আছে, ভাবির একটা চাকরির ব্যাপারে কথা বলবো। তুই তুকারি করতেন আপনারা? আমি ওনার আপনি বলতাম, কিন্তু উনি আমাকে তুই বলে বলতো। আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে ওনার সম্পর্ক কি ছিল? ওনার সম্পর্ক যেটা আমরা বলি সাধারণত ফ্রেন্ডলি সম্পর্কের মতো, তবে উনি আর কি ওনাকে নিয়ে ঘুরতো, এখানে সেখানে যেত। আপনাকে তুই করে বলতো কেন ওই মেয়েটা? ভাবি ডাকতো, তো ভাবিকে অনেকে অনেক সময় আদর করে তুই করে বলে। ওকে, হোয়াটএভার ইট ইজ, ওকে ফাইন। তারপর বলে তারপরে আমি ওনাদের বাসায় যেতে চাইলাম, আমাকে যেতে দেয় না। তখন আমি করলাম কি, ও একটু বাইরে গেছে, বাড়িওয়ালা ডাকছে, আমি ওই মুহূর্তে তাড়াহুড়া করে রেডি হয়ে বোরকা টোরকা পড়ছি। পরার পর ও এসে দেখি কি আমি রেডি হয়ে বাড়ি বেরিয়ে হচ্ছি, তখন আমি প্রায় গেটের কাছে এসে পড়ছি। তো আমার কাছে চাবি নিয়ে গেছে, আমার গেট খুলতে দেয় না, প্রায় জোরাজুরি। দোতলার একটা লয়ার ছিল আমাদের, লয়ার একটা ছেলেটা নেমে আসছে, নেমে আসার পর ওর কাছ থেকে আমি চাবি নিছি। তো ওর সামনে জোরাজুরি শুরু করেছে আমাকে ভিতরে ঢুকতে, আয় ভিতরে আয়, তোর খবর আছে, তুই কোথায় যাচ্ছিস, তুই ভিতরে আয়। তো আমি এক পর্যায়ে জোর করিয়ে আমি গেটটা খুলছি, দৌড়ে দিয়ে গেটের বাড়ি চলে গেছি। আমার এই বিশ্বাস, মানুষের সামনে রাস্তায় আমি কিছু করতে পারি, আমি যদি চিৎকার দিই তাহলে ওরে এসে মানুষ মার দিবে, কারণ ও তো অস্ত্র ধারাইছে, সে ধারানো অস্ত্রটাও ঘরে আছে, রুমে আছে। বাইরে বের হয়ে তারপর আমি ওরে বলি যে আমি এসে পড়বো, আমি আসবো। তারপরে আমি এই কথা বলে আমি গেছি। তারপরে মেয়েটা আমাকে বাসে উঠাই দিল, আমার বাপের বাড়ি চলে আসলাম। বাপের বাড়ি চলে আসার পর আমার আব্বাকে বললাম, আব্বাকে বলার পরে আমার আব্বা আমাকে বললো ঠিক আছে এখন আর যাওয়ার দরকার নেই, তোমার থানায় একটা জিডি করা দরকার। থানায় একটা জিডি করেছি আমি। জিডিটা ওর নামে করেছেন? হ্যাঁ, ওর নামে করেছি। তো থানায় ওসি জিডি নিতে চায় না, তারা বলে যে না একটু নারী নির্যাতনের মামলা হবে, এখানে তো জিডি আসেই না। তো আমি বললাম যে আমার আব্বার দিক চিন্তা করলাম যে আমি যদি এখন মামলা করি তাহলে ইনকোয়ারি যাবে, বাড়িতে পুলিশ যাবে, আমার আব্বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, মান সম্মানের ব্যাপার। এখন আমি বাবার কাছে ছিলাম, ওইখান থেকে আমার কলেজে আসার একটু প্রবলেম হতো, যার কারণে আমি আলাদা আছি এখন। কোথায় থাকেন আপনি এখন আলাদা? আপনাদের সাথে থাকি। আপনি মেসে থাকেন, থেকে আপনি পড়াশোনা করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর আপনার ছেলেটা? বাবা আমার কাছে শিখাচ্ছে। কোন ক্লাসে পড়ছে? ক্লাস 7 উঠছে। ক্লাস 7 উঠেছে। আপনি এরপর আর বেবি টেবি নেননি, এবং আপনার হাজবেন্ডের সাথে আপনার দূরত্ব এখন 7 মাসের মতো অবস্থা, 7 মাস তারপর দূরে আছেন। ও কি করছে এখন আপনি জানেন? ও এখন আমার জানার মতে যে রঙের কাজ করে, বলছে যে রঙের কাজ করে। আমাদের বাড়িতে আমার আব্বা আমার কাছে মাপটাপ চেয়ে আমার আব্বা আমার কাছে এখন আছে। আপনার আব্বা আমার কাছেও থাকে? আমাদের পাশের একটা এলাকায়।
থাকে আর কি। ক্ষমা চাইছে তো, মাপ চাইছে আর কি। মাপ চাওয়ার পরে আমার বাবা মার কি নর্মালি ভাবে মাফ করে দিয়েছে। ও আমার আব্বা আমাকে বলে যে আমি সকালে কাজ করতে যাচ্ছি, কাজ করতে যাওয়ার কথা বলে ও আসে সকালবেলা যে বনানী, গুলশান, আমার কলেজ এলাকাটা যেটা তিতুমিরের, গুলশান, মহাখালী, এই কয়েকটা এলাকার মধ্যে আমার ছবি প্লাস আমার ফোন নাম্বার দিয়ে মানুষকে বলে যেত যে এই মেয়েটার মানুষের সাথে সম্পর্ক আছে। আর আমাদের এলাকার প্রায় 12 গ্রাম আশেপাশে ও কোনো জায়গায় রাখেনি, যে আমি তো এলাকা মুখ দিকে চলাফেরা করতাম, যার কারণে মানুষ আমাকে তেমন চিনতো না। ও আমার ছবি দিয়ে, আমার ফোন নাম্বার দিয়ে দিয়ে বলতো এই মেয়েটা আমার বউ, ওর মানুষের সাথে এখন সম্পর্ক আছে, ওর আমি পড়াশোনা করাই দিয়েছি, এখন আরেক ছেলের সাথে সম্পর্ক চলে গেছে। কিন্তু আমাদের এলাকার অনেকে এখন বলে আমার নাকি বিয়ে হয়ে গেছে, এরকম একটা ধারণা করে। আর প্লাস আমি যে এলাকায় থাকি, প্লাস আমার কলেজে এসে সবার কাছে ছবি এবং ফোন নাম্বার দিয়ে বলছে মেয়েটা ভালো না, মেয়েটা খারাপ, মেয়েটা নষ্ট মেয়ে। যেন আমার কি কষ্ট লাগে, কোনোদিন খারাপ নিয়ত করে যে কোনোদিন খারাপ না, যেন আমি তাকে আমার সম্পর্কে এইসব কথা মানুষের কাছে বলছে। আমি এখন ফাইন, আমি আপনাকে থামাচ্ছি। আমি বুঝতে পারছি ও আপনার সাথে অসহনীয় খারাপ আচরণ করেছে। আমি যেটা জানতে চাচ্ছি এক্স্যাক্টলি ও এখন কোথায় আছে? আপনার বাবা মার সাথে আছে? ও এখন কোথায় আছে আমি তা বলতে পারতেছি না। ও এখন আর কোথায় আছে আপনি আর জানেন না। আপনি তো চাইলে ওকে নারী নির্যাতন মামলায় ধরিয়ে দিতে পারতেন, আইনের সোপর্দ করতে পারতেন। এক, যে অত্যাচার আপনার উপর হয়েছে আপনি চাইলে ওকে ডিভোর্স দিতে পারতেন। এবং আপনি যেটা বলছেন যে আপনি নারী নির্যাতন মামলায় ওকে আসামি করেননি, ডিভোর্সও দেননি, কেন? যে আমি তো ওকে লাভ করে বিয়ে করেছি, সেই ভালোবাসাটা আমার এখনো আছে ওর প্রতি। জাস্ট শুধু আমি চাই যে মিলনকে আমি 2001-কে দেখেছি, যেভাবে যে ওর ভালোবাসা আমি পেয়েছি, আমি সেই ভালোবাসাটা আমি ওর কাছে চেয়েছি। আর আমি চাই না আমার লাইফে সেকেন্ড অন্য কোনো পুরুষ আসুক। আর আমার বেবি আছে, আমার বেবির একটা পরিচয় থাক যে আমার ওর বাবা আছে। আপনি স্টিল সেই মিলনটাকে লাভ করেন যে মিলনটাকে আপনি 2001-এ পেয়েছেন, তাই তো? হ্যাঁ। এছাড়া আপনি অন্য কোনো মানুষকে চিন্তা করতে পারেন না? না, ওরকম চিন্তা আমার মাথার ভিতর কখনো আসে না, কখনো আসে না, যার কারণে আমি এখন পর্যন্ত ওরা আমি ডিভোর্স করতে পারিনি। আপনি এতটা অত্যাচার করার পরেও যে মানুষটা আপনাকে জবাই করার জন্য ছুরি ধার দিচ্ছে সেই মানুষটাকে আপনি এখনো লাভ করেন? যে মানুষটা আমাকে মারার জন্য ছুরি ধার করেছে আমি সে মানুষটাকে লাভ করি না, আমি লাভ করি যে মিলনকে আমি ভালোবাসতাম, যে মিলন আমাকে ভালোবাসতো, সেই মিলনকে আমি লাভ করি। আপনি ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা কি করেন? আমি জানি যে আপনি একদিন ক্যারিয়ারিস্টিক হবেন, একটা ভালো চাকরি পাবেন, আপনি পড়াশোনা করছেন, ভবিষ্যতের চিন্তা ভাবনা কি? আমার ভবিষ্যতের চিন্তাধারা হচ্ছে ওর প্রতি যে ভালোবাসাটা এটা আমার সারা জীবনই থাকবে। তবে আমি চাই ও ভালো হোক। জানি না ওর কাছে ওর সাথে আমার দেখা হবে কিনা বা ওর সাথে আমার কথা হবে কিনা। ওকে আমি যেরকম ভালোবাসি বাসবো আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত। যে ভালোবাসাটা ফার্স্ট আমি কোনো পুরুষকে বেসেছিলাম, সে ভালোবাসাটা আমার জীবনের ফার্স্ট ক্লাস পর্যন্তই থাকবে। মিলন, আপনি অনেক লাকি একজন মানুষ। প্রথম কথা হচ্ছে এটা ওকে শোনার পরে আমার মনে হয়েছে আপনি আপনার জায়গা থেকে হয়তো অনুভব করেন না, যে কারণেই হয়তো আপনি আজকে এরকম, আপনার ভেতরে যে অদ্ভুত সুন্দর একটা মানুষ ছিল সেই মানুষটার ভেতরে যে পাষণ্ড, যে বর্বর মানুষটা লুকিয়েছিল সেই মানুষটাই বের হয়ে এসছে। প্রিয় শ্রোতা, আমরা সাবিনার জীবনের গল্প এখানেই হয়তো বা শেষ করব, তবে তার আগে আমরা শাকিলকে একটু ফ্লোর দিচ্ছি। শাকিল চেষ্টা করেছে সাবিনার বাবা এবং সাবিনার হাজবেন্ডের সাথে কথা বলার জন্য। আমরা এই পার্টে একটু শাকিলের কাছে যাচ্ছি, দেখা যাক সে আমাদেরকে কি ইনফরমেশন দেয়। শাকিল। সাবিনা ইয়াসমিন আমাদের আজকের অতিথি। দুষ্টুমিতে ভরা কিশোরীর জীবনে কিছু বুঝে ওঠার আগেই নিজ গৃহ শিক্ষকের সাথে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়েন। আর এই সম্পর্কের শুভ পরিণয় ঘটে খুব তাড়াতাড়ি। একাকার স্বপ্ন নিয়ে সংসার শুরু করলেও 14 বছরের সংসার জীবনে এতটুকু শান্তি পাননি সাবিনা। তার অভিযোগ স্বামী তাকে কষ্ট দিত। এই কথা সত্যতা জানতে আমরা কথা বলি সাবিনার স্বামী মিলনের সাথে। তিনি যা বললেন, বড় সমস্যাটা হলো বিভিন্ন জায়গা থেকে কে ফোন করতেছে, মোবাইল লোকের রাখতো আর কি, আমাকে ঢুকে দিত না আর কি। অভিযোগ এখন সে কোনোভাবে আসতেছে না। উল্টো অভিযোগ মিলনের মুখে। তবে একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সে সাবিনাকে ফেরত চায়। এখন যাই হোক, আমাদের মধ্যে একটু বুঝাবুঝি হয়েছে। আমি বাড়ি থেকে কখনো হেরে চলে যেতে বাধ্য করি নাই। আমার সন্তানরা আছে, আমি চাই না আমার সন্তানরা এতিম হয়ে থাকে। আমি চাই আমরা স্বামী স্ত্রী দুইজন সুন্দরভাবে মিলে যেভাবে মিলতে চাই ঠিক সেভাবে ওর সাথে মিলবো। মিলন চাইলেও সাবিনা ফিরতে সম্মত নন। বর্তমান মিলনকে তিনি চান না। তবে 2001 সালের প্রথম প্রেম ও প্রেমিক মিলনকে সাবিনা আজও ভালোবাসেন। এ কথা শুনবার পর মিলনের আকুতি, আমি সেই মিলনই অথচ 2001 সালে যেটা হয়েছিল আমি সেভাবে থাকবো, যেভাবে চলতে আমি ঠিক সেভাবে তাকে চলতে দিব। সাবিনা মিলনকে এক করে দিতে পারেন তাদের অভিভাবকেরা। আর তাই তো আমরা কথা বলি সাবিনার বাবা আরব আলীর সাথে। সাবিনা জামাই ফোন করে, জামাই উত্তল পাতার পয়সা মিলে একটা গিফট করছে।
আমগো বাড়িতে এসে আর চলে যায় ভোট দিল। মাঝে মাঝে আসছে আইসা থাকে না জায়গা। আমি যে বাবার মান জান আমি করতে পারি, না মানে যে আয় না, ফোন করলে ফোনও ধরে না। মেয়ে ভুল বুঝে দূরে থাকে, তাই তো কষ্ট পান এই বাবা। নিজের সম্মান রক্ষা আর নাতির আদর ফিরিয়ে দিতে তিনিও চান মিলন সাবিনা একসাথে সুখে থাকুক। কিন্তু বাপ মায় চায় যে আমার মেয়েটা আরেকটা বিয়ে হোক, সংসারটা অনেকটা বাচ্চা আছে, বাচ্চারা এই করাটা কেউ চায় না। এখন যদি মিলে দেয় না তো চেষ্টা করে দেবে, ভবিষ্যতে কিছু বলতে না পারছে, মিলে পারলে আমি খুব খুশি হব। মিলন সাবিনার সম্পর্কে ভাটা পড়েছে, আর এই দূরত্ব কাটিয়ে তারা আবার এক মোহনায় মিলিত হবে কিনা তা আমাদের জানা নেই। টিম হ্যালো 8920 প্রত্যাশা অচিরেই এর সুষ্ঠু সমাধান। অনেক অনেক ধন্যবাদ। সাবিনা, আপনার শেষে কিছু বলার আছে আমাদের শ্রোতাদেরকে? আমি ওই মানুষটাকে নিয়ে, আমি মিলনকে যে লাভ করতাম ফার্স্টে, আমি সে ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমার ভিতরে যেভাবে ছিল, আমি চাই না ওই জায়গাটা অন্য কেউ দখল করুক, আর ওইখানে আমি আর কাউকে ঠাঁই দিতে পারবো না। আর আমার সে ভালোবাসার মিলন আমার ভিতরে যেরকম ছিল সেরকমই আছে। প্রিয় শ্রোতাই হচ্ছে সাবিনার জীবনের গল্প। আমরা সাবিনার জীবনের গল্পে শেষ পর্যন্ত যে জিনিসটা, আর কি বলবেন বলেন? সবার উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে আমি যে ভুল করছি ওরকম ভুল যেন কেউ না করে, সবাই যেন বাবা মার কথা শোনে। বাবা মা অবশ্যই ভালো চায় সব সন্তানের। আমি হয়তো আমার বাবার কথা না শোনার কারণে আমার এরকম হয়েছে, এত কষ্ট হয়েছে আমার। আমি চাই সবাই তার বাবা মার কথা শুনুক। প্রিয় শ্রোতাই হচ্ছে সাবিনার জীবনের গল্প, এবং সাবিনার জীবনের গল্পে শুধু একটা জায়গায় শেখার আছে, সেটা হচ্ছে ও যেটা বলল সেটা তো অবশ্যই আছে, কিন্তু বাবাও অনেক ভুল করেছে সাবিনার প্রতি। অবশ্যই, যদি সাবিনাকে সত্য বলে আমরা মানি, স্বামী ভুল করেছে, সাবিনা নিজেও ভুল করেছে নিজের প্রতি। কিন্তু সাবিনা যখন ভুল করেছে তখন ভুল করার বয়স ছিল, ভুল করাটা লজিক্যাল ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ভুলের কাছে পরাজিত হয়নি, সে তার ভালোবাসার কাছে পরাজিত হয়নি। ভালোবাসা অন্তরের মধ্যে সেই মানুষটির জন্যই রেখে দিয়েছে, যে মানুষটি 2001 সালে তার কাছে এসেছিল, তার জন্য গভীর রাতে নদী পার হয়ে আসতো সেই প্রিয় সাবিনাকে দেখার জন্য। সেই মানুষটির জন্যই ভালোবাসা অন্তরের মধ্যে এখনো পুষে রেখেছে সাবিনা। কিন্তু পরবর্তীতে সেই মানুষটি যে অমানুষ হয়ে তার কাছে ধরা দিয়েছে, সেই মানুষটিকে সাবিনা অন্তর থেকে ভয় করে। কিন্তু সাবিনা কি থেমে গিয়েছে? সাবিনা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এবং এই বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। সাবিনা পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে, এবং সাবিনার জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্ন সাবিনা এতটা কষ্ট করে যেহেতু এতদূর আসতে পেরেছে, আমরা বিশ্বাস করি সাবিনা সেই স্বপ্নের কাছাকাছি যেতে পারবে। সবকিছুর ঊর্ধ্বে আজকে জিতে গেছে ভালোবাসা। ভালোবাসা জিতে গেছে এই জন্যই বলছি, ভালোবাসা অন্তরের মধ্যে আছে, সেই সুন্দর মানুষটার জন্যই আছে। ভালোবাসা শক্তি হয়ে আছে, এবং শক্তি হয়ে আছে বলেই সে সন্তানের মধ্যে ভালোবাসা খুঁজে নিচ্ছে, সে তার ক্যারিয়ারের মধ্যে ভালোবাসা খুঁজে নিচ্ছে, সে